অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাত্রপক্ষ চলে যাওয়ার পর 3টা দিন যেন চোখের পলকেই কেটে গেল। তবে এই 3 দিনে একটা কাজও করেনি মেহেরিন, শেফা আর শাওন। ভার্সিটিতে যায়নি কারণ আদ্রিয়ান লোকটাকে দেখলেই এখন বুকের ভেতর ধুকপুকানি শুরু হয়ে যায় তাদের। বিশেষ করে সেই বিউটি পার্লার ঘটনার পর থেকে আদ্রিয়ানের সামনে যেতে পারে না তারা। আদ্রিয়ান যে তাদের মিথ্যে ধরে ফেলেছে সেটা বুঝবে ফেলেছিল সকলে, এত কোনো সন্দেহ নেই। তাই প্রথম দিন মেহেরিন জ্বরের অজুহাত দিয়ে ভার্সিটিতে গেল না, দ্বিতীয় দিন মাথা ব্যথা, তৃতীয় দিন পেট ব্যথা, চতুর্থ দিনে এসে মনোয়ারা শেখ ঘোষণা দিলেন কাল থেকে নিয়মিত ভার্সিটি যাবে, আর কোনো অজুহাত শুনব না। বাস সব রাস্তা বন্ধ, এখনই বন্ধ হয়ে গেল। পরের দিন সকালে গোমরা মুখ ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল 3জন। শাওনের অ্যাডমিটিশন এই ভার্সিটিতেই করেছেন মনোয়ারা শেখ। ভার্সিটির গেটের সামনে এসে নামতেই মেহেরিন দীর্ঘশ্বাস ফেলল, শেফার দিকে তাকিয়ে করুণ গলায় বলল, আর মনে হচ্ছে আজকে আমি শহীদ হয়ে যাব। আমিন গভীর মুখে বলল শাওন। কপাল কুঁচকে নিল মেহেরিন। দোয়া করছিস নাকি বদদোয়া দিচ্ছিস? দুটাই। দাঁতে দাঁত চেপে ধরল মেহেরিন। শিফা বিরক্ত মুখে বলল, তোমরা দুজন চুপ করো। কথাটা বলে 3জন গেটের ভেতরে পা রাখতেই আচমকা থমকে গেল। কয়েক হাত দূরেই দাঁড়িয়ে আছে আদ্রিয়ান। কালো শার্ট, তার বলিষ্ঠিত দেহ, হাতে ধরা মোটা একখানা ফাইল, আর তার ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি। মেহেরিনের প্রাণটা যেন হাঁটুতে নেমে গেল। ফিসফিস করে আওড়ালো, ইয়া আল্লাহ। শিফা বিড়বিড় করে বলল, আমি কি এখনই অজ্ঞান হয়ে যাব? যা, আমি ভিডিও করব, উত্তর দিল শাওন। পরিস্থিতি হুট করেই গভীর হয়ে পড়ল। তাদের দেখে ধীরে ধীরে এগিয়ে এলো আদ্রিয়ান। এক ভ্রু তিব্বতের নেই উঁচিয়ে বলল। অবশেষে আদ্রিয়ানের কথায় 3জন চুপি করে রইল, কারণ কথা বলার ভাষা বা শক্তি এখন আর তাদের নেই। ভেবেছিলাম আর আসবো না, আদ্রিয়ান আবারও বলল। তবে মেহেরিন, শিফা, শাওন প্রথমবারের মতো দাঁড়িয়ে রইল শুধু। চোখ দুটো কোটর সে বেরিয়ে আসার উপক্রম। আদ্রিয়ান 2 হাতে গুটিয়ে দাঁড়ালো, খোঁচা খোঁচা দাড়ি আড়ালে তার বাঁকা হাসি সম্পুষ্ট। সেই দিন পালিয়ে যাওয়ার পর অনেকবার খেয়াল করেছে আদ্রিয়ান যে মেহেরিনা পালিয়ে বেরোচ্ছে তার থেকে, আর তার তো দূর হাত তাদের আসতে দেখা শিক্ষা দেব বলে এগিয়ে এলো। আদ্রিয়ান মুখে গভীর করে নিলেন, কাকসু গলায় বলল, 3 দিন কোথায় ছিলে? মেহেরিন দ্রুত উত্তর দিল, আমি অসুস্থ ছিলাম। কি হয়েছিল? অনেক কিছু, যেমন অনেক অনেক কিছু। ভ্রু উঁচিয়ে বলল আদ্রিয়ান। তারপর শিফা দিকে তাকালো, তুমি? আমি ওর দেখাশোনা করছিলাম। 3 দিন, জি। এবার শাওনের দিকে তাকালো আদ্রিয়ান, কপাল কুঁচকে বলল, আর তুমি? তুমিও তো এখানেই অ্যাডমিশন নিয়েছো, তাহলে আসোনি কেন? কয়েক মুহূর্তে ফলো করে তাকিয়ে রইল মাত্র। তারপর কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পর আত্মবিশ্বাসের সাথে বলল, আমি নৈতিক সমর্থন দিচ্ছিলাম। মুহূর্তেই কপাল কুঁচকে গেল আদ্রিয়ানের। নৈতিক সমর্থন, জি। কয়েক সেকেন্ড 3জনেই দিকে তাকিয়ে রইল আদ্রিয়ান। তারপর কপাল কুঁচকে গভীর গলায় বলল, তোমরা 3জন কি আমাকে বোকা ভেবে? 3জনই একসাথে মাথা নাড়ালো, না স্যার, মিথ্যা, না স্যার, মিথ্যা কথা। এইবার 3জনই চুপ মেরে গেল। আদ্রিয়ান কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই আচমকা মেহেরিন পেট চেপে ধরল। চমকে উঠল শিফা। কি হলো? আমাকে ওয়াশরুমে যেতে হবে। কথাটা বলেই কুঁকড়ে গেল মেহেরিন। চোখ মুখ কুঁচকে একাকার অবস্থা তার। আদ্রিয়ান সন্দেহ ভরা চোখে তাকালো তার দিকে। ওই মেয়ে কি অভিনয় রয়েছে?
তার সামনে। স্যার ওয়াশরুমে যাবে এখন? জি স্যার, 5 মিনিট পর। আগে আমার কাজটা সেরে নেও। না স্যার, একদম এখানেই যেতে হবে। আদ্রিয়ান কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তার সন্দেহ হয়েছে, খুবই হয়েছে, কিন্তু এই বিষয়ে আর প্রশ্ন করা যাবে না। শেষেমেশে বিরক্ত শ্বাস ফেলল। যাও। থ্যাংক ইউ স্যার। কথাটা বলে প্রায় দৌড়ে চলে গেল মেহেরিন। আদ্রিয়ান তার চলে যাওয়া দেখতে লাগলো। শিফা আর শাওন দাঁড়িয়ে রইল। মেহেরিন আশায় এভাবে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট ঘরে এসে উপর নিতে হলো সময়। তবে মেহেরিনের কোনো খবর নেই। আদ্রিয়ানের চোখ রুল হয়ে এলো। শিফা শাওনকে উদ্দেশ্য করে বলল, কোথায় গেলে? ও শিফা কাঁপা গলায় বলল, ওয়াশরুমে। এতক্ষণে ওয়াশরুমে শুকনো ঢোক গিলল। ঠিক তখনই কম্পাসের পেছনের দিক থেকে একটা চিৎকার ভেসে এলো। এই মেয়ে, দেওয়াল টপকাচ্ছ কেন? তুমি মেহেরিন না? ফার্স্ট ইয়ারের বজ্জাত মেয়েটা। মুহূর্তেই থমকে গেল সবাই। আদ্রিয়ানের চোখ বড় বড় হয়ে গেল। সে স্পষ্ট বুঝতে পারল আসল ঘটনা। শিফা আর শাওন ধীরে ধীরে চোখ জোড়া শুরু করে একের অপরের পানে তাকালো। আর খানি কাবাদেই তারা বুঝে গেল মেহেরিন সুযোগ বুঝে ভার্সিটির কোচের টপকে পালিয়েছে, আর তাদের দুজনকে আদ্রিয়ানের নামক যুদ্ধক্ষেত্র ফেলে রেখে গেছে। কথাখানা ভাবতে গিয়েই শাওন শিফার মুখমণ্ডল লাল হয়ে এলো। নাকের পটা ফুলে ফেটে উঠল তীব্র রাগে। আদ্রিয়ান ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে শিফা আর শাওনের দিকে তাকালো। আর সেই দৃষ্টিতে এক মুহূর্তের জন্য রাগ উধাও হয়ে ভয়ের দৃষ্টি হয়ে তাদের মনে। আদ্রিয়ানের কড়া দৃষ্টি চোখের দুজনই বুক চেপে উঠল। শাওন কাঁদতে কাঁদতে মুখে বলল, স্যার একটা কথা বলি। বলো। আমরা ওকে ওয়াশরুমে যাওয়া হাতে থামানোর চেষ্টা করেছিলাম। কখন মনের মধ্যে আদ্রিয়ানের চেয়াল শক্ত হয়ে এলো। শাওনের কথায় অন্যদিকে ভার্সিটির দেওয়ালের ওপাশে নেমে প্যানপ্যানায় দৌড়াচ্ছে মেহেরিন। মুখে একটাই কথা, বেঁচে গেছি। খানিক বাদে ফের বলল, কোথায় যাচ্ছ না চাচা? আপন প্রাণ বাঁচা। আজ সেটা শুধু কথায় সীমাবদ্ধ থাকলো না মেহে। তুই সেটা কারো দেখলে, বাহ মাইন যোগী জাস্ট লেডি। বাহ মেহেরিন নিজেকে ব্যবহার দিতে দিতে চলে গেল। ভার্সিটি প্রত্যক্ষ হাতে অন্যদিকে ফেলে গেল দুটো খোপা বাঘ শিফা শাওনকে। আদ্রিয়ানও এবার প্রচুর রেগে গেল। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা শিফা শাওনকে উদ্দেশ্য করে কলা গলায় বলল, তোমাদের দুজনেরই হিসাব আমি পরে নেব। আর ওই মেহেরিনকে আমি ছাড়ব না। মুরগি বানানো আমায় না, মুরগি। কথাগুলো বলতে বলতে সেখানে হাত শক্ত মুখ বেরিয়ে গেল আদ্রিয়ান। অন্যদিকে বাচ্চারা শিফার শাওন তীব্র রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ির পথে পা বাড়ালো। আজ আর মেহেরিনকে ছাড়বে না তারা। প্রত্যেকবার তাদের কোনো ভাষায় আজ তা কৈফিয়ত নিয়ে ছাড়বে। অন্যদিকে ভার্সিটি থেকে ফেরার পর সোজা নিজের ড্রেসিং রুমে গিয়ে ঢুকলো আদ্রিয়ান। মুখটা এখনো শক্ত হয়ে আছে তার। মাথায় যেন আগুন জ্বলছে। এখন অবস্থা বারবার মেহেরিনের পালিয়ে যাওয়ার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছে তার। মেয়েটা যে রূপ দুঃখ সৈক্য একটা কাজ করে বসবে তার ভাবনাও হারিয়ে এত উঁচু প্রবাচির কি করে টপকে গেল সে? এই মেয়ে না কি কোনো সুপার ওয়াম্যান? আদ্রিয়ান চেয়ারে বসে হাতে কলম তুলে নিল।
কালচে ঠোঁট জোড়া নেড়ে বিড়বিড় করে বলল, মুরগি বানানোছ আমাকে। দাঁতে দাঁত চেপে ধরল আদ্রিয়ান। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আশিক চৌধুরী। ছেলের মুখ ভাঙ্গি দেখে ব্রো কুঁচকে গেল তার। কি হয়েছে তোর? আদ্রিয়ান ভ্রু তুলল। কিছু না। তোর এই কিছু না মুখটা আমি চিনি। আদ্রিয়ান কিছু বলল না। আশিক চৌধুরীর সামনে এসে বলল, গভীর গলায় বলল, যাই হোক একটা খবর আছে। নির্বিকার রইল আদ্রিয়ান। সে ভাবেই উত্তর করলো, বলো। যে মেয়ের বাবার নাম এনে দিয়েছিলি তাদের সাথে কথা বলেছিস? আদ্রিয়ান চেয়ারের ভালো করে বসলো, কপাল কুঁচকে বলল, তারপর কোন লোভ হয়নি? কুচকানো কপাল আরও বেশি কুচকে গেল। আদ্রিয়ান গভীর গলায় বলল, কেন? আশিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। মেয়ের বিয়ে নাকি অলরেডি ঠিক হয়ে গেছে? পরিবার রাজি, তাই নতুন করে কিছু ভাবছ না তারা? কয়েক সেকেন্ডে নীরব হয়ে রইল আদ্রিয়ানের। হাতে কলম ঘোরাতে হুট করে তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল, চোখ জোড়া জ্বলে উঠল তার। আশিক চৌধুরী তা অবলোকন করতেই কপাল কুঁচকে গেল। ভীষণ অবাক হলো তিনি। হাসছিস কেন? এমনি বিয়ে ঠিক হয়ে গেছে বললাম তো হাঁটছি। আদ্রিয়ান টেবিলের ওপর আঙ্গুল ঠুকতে ঠুকতে বলল, সব ঠিক হওয়ার জিনিস শেষ পর্যন্ত ঠিক থাকবে না। ড্যাড মানে কিছু না। আদ্রিয়ান মুখে কিছু না বললেও তার চোখের সেই অদ্ভুত আত্মবিশ্বাস হাসি দেখে আশিক চৌধুরী কোনো রকম যেন সন্দেহ হলো। তিনি সন্দেহ ভরা দৃষ্টি তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুই কিছু ভাববি না তো বাবার? আমি ভদ্র ছেলের মতো মুখ বানালাম। আদ্রিয়ান, আমি তো খুব শান্ত মানুষ ড্যাড। আমি আবার কি করব? তুই শান্ত একদম। আশিক চৌধুরী মুখ বাঁকিয়ে উঠে দাঁড়ালেন। আল্লাহ বাঁচাক। আদ্রিয়ান এবার হালকা হেসে জানালার বাইরে তাকালো। তার মাথার মধ্যে অন্য হিসাব চলছে ওর। সে তার সিগারেট পোড়া কালচে ঠোঁটজোড়া নাড়িয়ে ফিসফিস করে আড়ালো। দেওয়াল টপকে পালাও সুইট হার্ট। দেখি আর কতদিন পালাতে পারো এভাবে। আদ্রিয়ান চৌধুরীকে এভাবে ছটফটিয়ে মারার শান্তি খুব তাড়াতাড়ি তুমি পাবে সুইট হার্ট। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অন্যদিকে বিকালের দিকে নিজের রুমে আরাম করে শুয়েছিল মেহেরিন। মুক্তার উজ্জ্বল হাসি আজকের দিনে সবচেয়ে বড় অর্জন। আদ্রিয়ান হাত থেকে ফসলাভাবে পালিয়েছে সে, আর তাই নিজেকে নিয়ে বেশ গর্ব করছে। মেহেরিন নিজের টিপ নিজেই চাপড়ে বলল, মেয়ে তুই জিনি আস। ঠিক তখনই দরজার নখ পড়ল। ভেসে এলো শাওনের গলা। মেহেরিন উঠে বসলো সেই ডাকে। সকালে তাদের এভাবে ফেলে পালিয়ে আসার পরে অবশেষে শিফা শাওন তাকে কিছুই বলেনি। উল্টো মেহেরিনের কিছু করার ছিল না ভেবে চুপ করে গেছে অন্তত মেহেরিনের চোখে। তাই মেহেরিন বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, গলার স্বর বাড়িয়ে বলল, কি নিচে আয়। কেন? আইসক্রিম খেতে যাব। মুহূর্তে চোখ জোড়া চকচক করে উঠল মেহেরিনের। আনন্দ ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলো, সত্যি? হ্যাঁ। এবার শিফা গলা ভেসে এলো, দ্রুত আয়, আমি টিট দিচ্ছি। মেহেরিনের মুখে হাসি ফুটে উঠল। সে তাড়িঘড়ি করে বিছানার ওপর থেকে ওড়না তুলে আড়ালো। দাঁড়া আছি। মাত্র 2 মিনিটের মধ্যে ওড়না গায়ে জড়িয়ে নিচে নেমে এলো সে। শিফা আর শাওনকে
ও আপরের দিকে তাকিয়ে রহস্য হাস্যময় হাসলো। মেহরিন সেটা খেয়াল করলো না। অবশেষে সে আপাতত আইসক্রিমের স্বপ্ন মশগুল। মেহরিন শিফা সামনে এসে দাঁড়ালো। বাড়ির সামনে, এখানেই ঠিক করবে কোথায় যাওয়া যায়। মেহরিন শিফা তাকিয়ে জিজ্ঞাসা করলো কোথায় যাব। উত্তর করলো শিফা সামনের পার্কে। আইসক্রিম অবশ্যই খুশি মনে তাদের সাথে হাঁটতে লাগলো মেহরিন। পার্কের পেছনে পর শাওন হাসি মুখে বলল চোখ বন্ধ কর। কোনো সারপ্রাইজ আইসক্রিমের আশায় বিনা প্রতিবাদে চোখ বন্ধ করে মেহরিন চোখের সামনে আইসক্রিমের প্রতিছবি গাড়ি তুলে তুলে আচমকা পিঠে একটা হালকা চড় মেরে লতার আউস। চোখ মুখ খিচকে মৃদু আর্তনাদ করে উঠল মেহরিন। চোখ খুলতেই দেখলো সামনে দাঁড়িয়ে আছে শিফা। চোখ মুখ ভয়ঙ্কর রকমের রাগ তার। অবাক হলো মেহরিন, অবিশ্বাস্য গলায় বলল এটা কিসের জন্য। কথাটা শেষ হতে না হতে আর একটা থাপ্পড় আছড়ে পড়ল তার পিঠে। মেহরিন চোখ মুখ খিচকে নিচে তীব্র ব্যথায়। শিফা দাঁতে দাঁত চেপে বলল এটা আমার নানিকে মরা বানানোর জন্য। মেহরিন হতভম্ব হয়ে তাকিয়ে রইল মাত্র। তখন তো কি সুন্দর করে বোঝালা। যাই হয়েছে ভুলে যা। পরিস্থিতি কথা তুলে মেহরিনের মন জায়গা করলো। আর এখন সব করেছে তারা। এর মধ্যে শাওন সামনে এসে বলল আর একটা বলে মাথায় হালকা টেক দিয়ে আমাদের যুদ্ধক্ষেত্রে রেখে পালানোর জন্য মেহরিনের চোখ কাটার থেকেও বেরিয়ে আসার উপক্রম। সে অবিশ্বাস্য গলায় বলল তোরা প্রতিশোধ নিচ্ছিস আমার থেকে? জি, একসাথে বলল দুজনে। মেহরিন সন্দেহ হলো আইসক্রিমের ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য ফের বলল আর আইসক্রিম মিথ্যা ছিল কি? তুই যেমন আমাদের ফাঁসিয়েছিলি আমারও তোকে সেভাবে ফাঁসিয়েছি। মেহরিন মুখ হা হয়ে গেল। তাদের কথায় কত আশা নিয়ে আইসক্রিম খেতে এসেছিল সে। আর তার সবচেয়ে বড় দুর্বলতা আইসক্রিম নিয়ে মজা করলো এরা। পারলো একটা করতে। কথাগুলো ভাবতে ভাবতেই দাঁতে দাঁত চেপে ধরল। মেহরিন শক্ত গলায় বলল শিফা শাওন পারবি না সুস্থ অবেলায়। মেহরিন কথায় দুজনের হাসি মুহূর্তেই উধাও হয়ে যাওয়ার। মেহরিন শক্ত মুখশ্রী আবার পরের মুহূর্তে মেহরিনের ঝাঁপিয়ে পড়ল তাদের দিকে। শিফা আচমকা চিৎকার দিয়ে বলল পালা শাওন। পার্কের মূল ফটকের পানে দৌড়ালো। বাঁচাও হারামজাদা দুটো, তোদের সাহস কী করে হয় আমাকে আইসক্রিমের লোভ দেখিয়ে এভাবে প্রতিশোধ নেওয়ার? আজ তোদের খিচুড়ি পাকাবো আমি। দাঁড়া বলছি দাঁড়া। মেহরিন নিজের জুতো খুলে শাওনের পিঠে ছুঁড়ে ফেলল। বাচ্চারার দম বন্ধ হয়ে গেল শক্ত জুতার আঘাতে। এক মুহূর্তে ব্যথা সইতে না পেরে থেমেছিল বেচারা। তবে মেহরিনের হাতে পড়ল আরও বেশি। মার খেতে হবে বুঝতে পেরে দৌড়ে দিল। পুরো পার্ক জুড়ে আবার শুরু হয়ে গেল তিনজনের দৌড়াদৌড়ি। দূর থেকে দেখল মনে হবে তিনজন মানুষ না, তিনটা পাগল ছুটে বেড়াচ্ছে। মেহেরাজ পার্কের ভেতর গণ্ডপ চালানোর পর শেষেমেশে তিনজনেই হাঁপিয়ে উঠল। মেহরিনও বুঝে গেল শিফা আর শাওনকে ধরার পর ধোয়া করে লাভ নেই, কারণ ওরা দুজন মিলে তার হাত থেকে বাঁচার জন্য আলিক্ষিপ্ত দৌড়ের বিরুদ্ধে পরিণত হয়েছে। অবশেষে অনেক ঝগড়া, মন অভিমান আর চিৎকার চেঁচামেচি পর শিফায়
শর্ত সম্পূর্ণ করলো। আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে, এবার সত্য আইসক্রিম খাওয়া যাবে। মেহেরিন দুই হাত বুকে কাছে গুটিয়ে সন্দেহ ভরা চোখ তাকালো, কণ্ঠ সন্দেহ ঠেলে বলল, সত্যি? হ্যাঁ, কসম খা। কিসের আইসক্রিমের? শেফা চোখ মুখ খিচে বলল, আইসক্রিমের আবার কসম হয় নাকি? হয়। শেষেমেশে বোধা হয়ে শিফাকে কসম খেতে হলো। তারপর সত্যি তিনজন মিলে রাস্তার পাশে দোকান থেকে আইসক্রিম কিনে আইসক্রিম হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরছে তারা। শাওন এক কামড় দিয়ে বলল, জীবনে এত দৌড়াইনি, কখনো কম দৌড়াচ্ছি। মিষ্টি হাসি দিয়ে বলল মেহেরিন। শাওনের বুকে কেঁপে উঠল, মানে বাড়ি গিয়ে দ্বিতীয় কিস্ত শুরু করব? ইয়া আল্লাহ! শাওন কেঁদে ওঠার ভাঙি করে শিফা আর মেহেরিন হেসে ফেলল। চারিদিকে তখন শেষ বিকালের কমলা রঙের লিলিমা ছড়িয়ে যাচ্ছে। আশেপাশে দিয়ে সবাই সাইকেল ছুটে যাচ্ছে, টিং টিং আওয়াজ তুলে। মেহেরিন তাকিয়ে তাকিয়ে দেখছে তা পার্কের এটি কাই বিকেলবেলা কিছু মানুষ হাঁটাহাঁটি করতে আসে, বেশ ভালো লাগে দেখতে। মেহেরিন, শিফা, শাওন সবাই দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তাদের পথ আড়ালো আগে দাঁড়ালো চার পাঁচজন ছেলে। মুহূর্তেই তিনজনের হাসি থেমে গেল। ছেলেগুলোর চেহারা সুবিধা মনে হচ্ছে না, বয়স 25-24 হবে। সবার চোখ মুখ অদ্ভুত একটা ভাব পর্যায়ে অভিভঙ্গি, তাদের গায়ে পোশাকের অবস্থা যা ইচ্ছা তা। তাদের মধ্যে হাত একজন দাঁত বের করে বলল, কোথায় যাচ্ছ সুন্দিরা? শিফার মুখ শক্ত হয়ে গেল। হেহেন সমাধানে ছেলেগুলোর বর্জ্য নজর তখন ফলাফলা করে দিচ্ছিল তাদের মেইলি গলায়। শাওন ও কপাল কুঁচকে দাঁড়ালো রইল, হাতের মুঠ শক্তি হয়ে এলো তার। অন্যদিকে মেহেরিন রইল নির্বিকার। আইসক্রিম টসতে টসতে সে বলল, বাড়ি যাচ্ছি। ছেলেটা অবাক হলো এখন সমাধানের বর্জ্যে নজরে মেয়েটা এত স্বাভাবিক আছে কি করে তা তারা ভেবে পেল না। কপাল ভাঁজ ফেলে বলল, বাড়ি যাচ্ছ? না, চাঁদে যাচ্ছি। যাবে না? পাশের ছেলেগুলো হেসে উঠল তার কথায়। মধ্যে হাত আর একজন নোংরা হেসে বলল, মুখটা কিন্তু বেশ চালু এই সুন্দরীটার, ধন্যবাদ। লোকটা কথায় পাঁচ চট করে বলে উঠল মেহেরিন। তারপর আবারও মাশগুল হলো আইসক্রিমে। একজন লোক ফের বলল, ফোন নাম্বার দাও। কেন কথা বলবে? মেহেরিন চিন্তায় মুখ করে বলল, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আমার ফোন ব্যালেন্স নাই। শাওন মুখ চেপে ধরল। শিফা মাথা নিচু করে ফেলল। এই মেয়ে এমন সময়ও ফাজলামি করছে। কথাগুলোর একজন এবার একটু বিরক্ত হলো। বেশি কথা বলে না, তাহলে কম কথা বলি। আমরা কিন্তু সিরিয়াস। আমিও তো সিরিয়াস। আমার গণিতে 31 নম্বর এসেছিল। সিরিয়াস না হলে আসতে এতটা নম্বর? এর মুহূর্তের জন্যই সবাই চুপ হয়ে গেল মেহেরিনের কথায়। পরিচিত আগে তুলনায় বেশ গভীর হয়ে পড়ল। একজন যুবক দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে কিন্তু আমার ভালো লেগেছে। আমাকে ভালো না লাগিয়ে দেওয়ালে লাগান। আমি বাসায় যাব, দেওয়াল এখানেই থাকবে। মুহূর্তেই শাওনের কাশি উঠে গেল। পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। ছেলের মুখও শক্ত হয়ে এসেছে। তাদের নেতা টপ ছেলেটা এবার সামনে এগিয়ে এলো। দেখো, আমরা ভালোভাবে কথা বলছি, ভালোভাবে উত্তর দাও। আমিও ভালোভাবেই বলছি। আমাকে নিয়ে যেতে চাইলে কি করবে? চিৎকার করব
তারপর জ্ঞান হারাবো, তারপর জানি না, তারপর স্টেপ লিখিনি। এবার সত্যি ছেলেগুলো বিরক্ত হয়ে গেল। মেহরিন যেন সিরিয়াস বিষয় নিয়েও মজা করছে তা আর বুঝতে বাকি রইল না। আর এটাই বেশ রাগী দিলে ছেলেগুলোকে। রাগিনী তো মুখ দাঁতে দাঁত চেপে ধরলো। তারপর একজন হাত বাড়িয়ে মেহরিনের দিকে এগিয়ে আসতেই হঠাৎ করেই একটা গভীর কণ্ঠ ভেসে এলো, হাতটা নামাও। সকলে ঘুরে তাকালো সেই দিকে। রাস্তার অপর পাশে দাঁড়িয়ে আছে একজন যুবক, উচ্চতা 6 ফুটের কাছাকাছি, সাদা শার্টের হাতা গোটানো, মুখ তীব্র গভীরতা বির্জন করছে, চোখ দুটো ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ। সে ধীরে ধীরে এগিয়ে এলো, আর তাকে দেখেই মেহরিনের চোখ চকচক করে উঠল। আরও বাস শিফা তাকালো, কপাল কুঁচকে বলল, কি হিরে রে হিরে, কাশ খেলাম ও মা। মেহরিন গলে হাত দিয়ে ছেলেটাকে পরখ করে নিল, তারপর আবার নিজের প্রজেক্ট রোগক্ষেত্রে নিজের চোখ সরিয়ে নিল। বেশিক্ষণ তাকিয়ে থাকলো চসরে, এভাবে না। অন্যদিকে শাওন মাথা চটকালো। এই মেয়েকে নিয়ে তার আর কিছু বলার নেই। এই বিপদের সময়ও সে কাশ খাচ্ছে, মজা করছে সে। এর মধ্যে যুবকটি ছেলেদের সামনে এসে দাঁড়ালো, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, সমস্যা কি? যুবকটির কণ্ঠ এমন কিছু ছিল যাতে ছেলেগুলো একটু থমকে গেল। তারা একে অপরের মুখে চাওয়া চাই করলো। তাদের মধ্যে একজন বলল, আপনি কে? সেটা জানার দরকার নেই, রাস্তা ছাড়ো। কয়েক মুহূর্তে দুপক্ষে একে অপরের দিকে তাকিয়ে রইল। বখাটেগুলো কিছু বলতে চেয়েও পারল না, কারণ আশেপাশে লোক সমাগত বেড়ে যাচ্ছে। এখন ঝামেলা করলে পাবলিক পেটাবে। শেষেমেশে ছেলেগুলো বুঝে গেল এখন ঝামেলা করা সুবিধা করতে পারবে না, তাই তারা ধীরে ধীরে সরে গেল। তবে যার আগে সে নেতা টপ ছেলেরা মেহরিনের দিকে আঙ্গুল তুলে বলল, আজকে বেঁচে গেছো, কিন্তু আবার দেখা হবে, তখন এভাবে ছাড়বো না। কথাটা বলে দল বল নিয়ে সেখান থেকে চলে গেল। ছেলেটা আসলে তারা প্রচুর বিরক্ত, মেহরিনের আচরণে বিরক্ত, পাশাপাশি রাগিনী তো। সকলে লোকগুলো চলে যেতেই সব কিছু ঠান্ডা হয়ে এলো। পরিবেশটা শান্ত হয়েও শিফা অস্থিরত্বর নিঃশ্বাস ফেলল। শাওনও হাঁপ ছাড়ে বাঁচল। অন্যদিকে যুবকটি ঘুরের মেহরিনদের দিকে তাকিয়ে কালকে এবার পরোক্ষ করে জিজ্ঞাসা করলো, আপনারা ঠিক আছেন? শিফা ভদ্রভাবে মাথা নাড়ালো, জি ধন্যবাদ। যুবকটি মৃদু হাসলো, তারপর সৃষ্টি গিয়ে থামলো মেহরিনের ওপর। মেহরিন তখনও আইসক্রিম খাচ্ছে, যেন কিছুই হয়নি, আশেপাশে সব ঠিক আছে, ঠিক তার আইসক্রিমের মতো। যুবকটি মেহরিনকে পরোক্ষ করে জিজ্ঞাসা করলো, আপনি? মেহরিন মুখ তুলে বলল, জি আমি আইসক্রিম খাচ্ছি। যুবকটা কিছুক্ষণ চুপ করে রইল। শাওন মুখ ফিরে হাসি চুপড়ালো। যুবকটি আবার বলল, আপনি আসলে বলতে চাচ্ছিলাম। আচ্ছা ধন্যবাদ। কথাটা শেষ করে দিল না মেহরিন। প্রাথমিক যুবকটিকে আটকে দিয়ে ফের বলল, আপনি খুব ভালো কাজ করেছেন, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক, আমিন। আরও শুনুন, আল্লাহ হাফেজ। কথাটা বলে শিফা আর শাওন হাত ধরে টান দিল। সে আসলে সে তার আটটি ডিউইট দেখতে ব্যস্ত। মেয়ে মানুষের অ্যাটিটিউড থাকবে না? মেহরিন এক হাতে আইসক্রিম, অন্য হাতে শিফার হাত ধরে নিচু চড়ে বলল, চল। কপাল কুঁচকে নিল শিফা।
প্রশ্ন করলো, কোথায় বাড়ি? কিন্তু কেন? কিন্তু না। এরপর তিনজন এমনভাবে হাঁটতে চলে গেল যেন তাদের পেছনে কেউ লেগেছে। যুবকটি দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড পর নিজের অজান্তেই হেসে ফেলল সে। অদ্ভুত মেয়ে। সন্ধ্যার কিছুটা পরেই বাড়ি ফিরল আদ্রিয়ান। সারাদিনের কাজ শেষ, খানিকটা ক্লান্ত লাগছে তার। হাত গাড়ি চাবি ঘোরাতে ঘোরাতে ড্রয়িং রুমে প্রবেশ করতেই থমকে গেল পুরুষটি। সেন্টেড টেবিল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটা মেয়ের ছবি, আর সেই ছবিগুলোর মাঝখানে বসে আছেন সাহেলা চৌধুরী। একবার একটা ছবি দেখেছেন, আরেকবার সেটা সরিয়ে আরেকটা হাতে নিয়েছেন আদ্রিয়ান। ভ্রু কুঁচকে ফেলল। কি হয়েছে এখানে? সাহেলা চৌধুরী মুখে তুলে তাকালো। ও হে, তুই এসেছিস? জি। কিন্তু এই ছবিগুলো? সাহেলা চৌধুরী স্বাভাবিক ভাঙিতে উত্তর দিল, তোর জন্য পাত্রী দেখেছি। আদ্রিয়ান এক মুহূর্তে চুপ করে রইল। তারপর ধীর হাসতে করে একটা ছবি তুলল, বলল, হঠাৎ হঠাৎ কথায় তোর বয়স কি কম হয়েছে? কতদিন ধরে বিয়ের কথা বলছিস শুনতেছিস তো? আদ্রিয়ান ছবিটা আর নিয়ে রাখলো। কিন্তু আমি তো একজনের কথা বলছি। সাহেলা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলল। সেই মেয়েটা তোর ভাগ্যে নেই। তোর বিয়ে ঠিক হয়ে গেছে। এই মুহূর্তে থমথমে তিনি, তারপর শান্ত গলায় ফের বললেন, তোর বাবাও কথা বলছিলেন, কিন্তু লাভ হয়নি। ওদের পরিবার রাজি না। আদ্রিয়ান কোনো প্রতিক্রিয়া দেখালো না, কারণ এই খবর সে আগেই জানে। বরং নির্বিকার ভাঙিতে দাঁড়ালো রইল। সাহেলা চৌধুরী আবার একটা ছবি তুলে নিয়ে বলল, তাই ভাবলাম সময় নষ্ট করে লাভ কি, নতুন করে দেখা শুরু করি। আদ্রিয়ান এবার বিরক্ত হলো, বিরক্তকর শ্বাস ফেলে বলল, এসব করতে হবে না, পাত্রী দেখা অফ করো। কেন? পাত্রী আমি নিজেই খুঁজে নিব। সাহেলা চৌধুরী কপাল ভাঁজ করে বলল, খুঁজে নিবি মানে? আদ্রিয়ান স্বাভাবিক ভাঙিতে বলল, খুঁজে নিব মানে খুঁজে নিব। আমি আর সময় দিচ্ছি না। তোর খোঁজাখুঁজির ওপর আমার বিশ্বাস নেই। কিন্তু কেন? কিন্তু না। আদ্রিয়ান আর কোনো উত্তর দিল না, বরং বিরক্ত শ্বাস ফেলে দ্রুত পায়ে উপরে উঠে গেল। কেননা সে জানে জেদ করে লাভ নেই, বরং নিঃশব্দে নিজের কাজ করে যেতে হবে। আদ্রিয়ান নিজের রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল। তারপর কোনোটা খুলে চেয়ারের ওপর ছড়িয়ে ফেলল। মুখটা কেমন বিরক্ততে কুঁচকে আছে। সারাদিন ভার্সিটিতে মেহেরিনের কাণ্ড কারখানা মনে করে কাটিয়ে দিয়েছে বিরক্তিতে। তার ওপর বাড়িতে ফিরতেই আবার পাত্রী দেখার অনুষ্ঠান। বিছানার কিনারায় বসে চোখ বন্ধ করলো সে। আর তখনই তার চোখের সামনে ভেসে উঠল একটা পরিস্থিতি, মুখ, বড় বড় চোখ, বিরক্তকর বকখানি, আর সুযোগ পেলেই পালিয়ে যাওয়ার অভ্যাস। আদ্রিয়ান ধীরে ধীরে চোখ খুলল। তারপর নিচু স্বরে বিড়বিড় করে বলল, আমাকে এভাবে তরং পড়ানোর জন্য তোমায় কঠিন শাস্তি পেতে হবে সুইট হার্ট। আমি তোমায় ছাড়ছি না। বিয়ে করছি তোমায় বিয়ে। সন্ধ্যার দিকে বাড়ি ফিরতেই মনের শখ ডাক দিল মেহেরিনকে। জি আব্বু। এদিকে আয়। মেহেরিন ড্রয়িং রুমে প্রবেশ করলো। সোফায় বসে আছেন মনোয়ার শেখ আর সোফিয়া বেগম। দুজনের মুখে রহস্যময় হাসি। মেহেরিন সন্দেহ হলো তার দেখে, কপাল ভাঁজ পড়ল, এসে বসে সোফায়। কি হয়েছে? মনোয়ারা শেখ ফোন বের করলো। মুখটা জ্বলজ্বল করছে খুশিতে। পাত্রর ছবি
এনেছি তোর জন্য। মুহূর্তে মেহেরিনের মুখ শুকিয়ে গেল। সে বুঝতে পারলো এখনো কিসের কথা হচ্ছে। নিশ্চয় তার বিয়ের কথা তুলছে বাবা মা। মেহেরিন মুখটা কাদা কাদা করে নিল, বলল, আবার শুরু হলো? চুপ করে দেখ। মায়ের থমকে চুপ করলো মেহেরিন। সুফিয়া বেগম ফোনটা এগিয়ে দিলেন। মেহেরিন বিরক্ত মুখে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই না চাইতেও তাকালো। আর পরের মুহূর্তেও জমে গেল মেয়েটা। চোখ জোড়া বড় বড় হয়ে গেল তার। চেয়ালি ধীরে ধীরে নিচে নেমেও এলো, কারণ স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে সে আর অন্য কেউ নাই। কিছুক্ষণ আগেই রাস্তার মাঝে তাদের বাঁচানো সেই যুবক। মেহেরিন কয়েকবার চোখ টিপ টিপ করলো, তারপর আবার ছবির দিকে তাকালো। এভাবে বেশ কয়েকবার তাকালো সে। না, সে ভুল দেখেছে না। একই মানুষ, একই মুখ, একই চোখ। মনোয়ারা শেখ হাসি মুখ গলায় বলল, কেমন? মেহেরিন এখনো স্তব্ধ। সোফিয়া বেগম হেসে বললেন, ছেলেটার নাম শুনবি? মেহেরিন কোনো উত্তর দিতে পারল না। সে শুধু ফলো ফলো করে ছবিটার দিকে তাকিয়ে রইল। মাথার ভেতর তখন একটাই কথা ঘুরপাক খেতে লাগলো, ইয়া আল্লাহ, এই হিরো, এই পাত্র। পরের দিন সকালটা মেহেরিনের শুরু হলো এক অদ্ভুত অনুভূতি নিয়ে। ঘুম থেকে ওঠার পর থেকেই মেহেরিনের মাথার ভেতর একটাই মুখ ঘুরপাক খাচ্ছে। ব্রো তালুকদার গতকাল পর্যন্ত ছেলেটার ছিল শুধু রাস্তার মাঝে দেখা এক হিরো, আর আজ আজ সে সম্ভবত পাত্র। কথাটা ভাবতেই মেহেরিনের গা শিরশির করে উঠল। ইয়া আল্লাহ, এত তাড়াতাড়ি নায়কের পেট সুইট কোনো আসে আমার জীবনে? নিজের মাথায় নিজেই চড় মারল মেহেরিন। অন্যদিকে শিফা আর শাওন রীতিমধ্যেই তৈরি হয়ে বসে আছে। সকাল সকাল শিফা তৈরি হয়ে মেহেরিনকে নিতে এসেছে, একসাথে যাবে বলে বাড়ি তাদের। পাশাপাশি ছোটবেলা থেকেই দু বান্ধবী একসাথে যাওয়া আসা করতো, স্কুল, কলেজ আর এখন ভার্সিটিতেও। নিচে নেমেই মেহেরিন দেখলো দুজনের মুখ অদ্ভুত হাসি। মেহেরিন সন্দেহভর চোখ তাকালো তাদের হাসি দেখে। আমার ভয় লাগছে। লাগারই কথা, চট করে বলল শিফা। কপাল কুঁচকে নিল মেহেরিন। কেন? কারণ তোর হিরো এখন তোর পাত্র। শিফা কথা শেষ হতেই মেহেরিন শুকনো সুর সেরে মারল, চুপ। শাওন, শিফা দুজনেই হেসে উঠল। মেহেরিন বিরক্ত দেখল তাদের হাসতে দেখে চোখ পাকিয়ে তাকালো মেহেরিন। তারপর তিনজনে ভার্সিটির উদ্দেশ্য বের হলো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মেহেরিন মনে মনে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আজকে যেন এই ছেলেটার সাথে দেখা না হয়। বাবা বলছিল দেখা করতে আসবে, কিন্তু সেটা যেন না হয়। মেহেরিন দোয়া পড়তে পড়তে হাঁটতে লাগলো সামনের দিকে। কিন্তু পৃথিবীতে মেহেরিনের দোয়া খুব কমই কবুল হয়। এই যেমন এক্ষুনি হলো না। তারা ভার্সিটির দিকে হাঁটতে হাঁটতে কয়েক মিনিট পরই সামনে একটা কালো গাড়ি এসে থামলো। গাড়িটার দরজা খুলে নামলো অভ্র। মুহূর্তেই মেহেরিনের চোখ বড় হয়ে গেল। ইন্নালিল্লাহ, কি হলো? শিফা জিজ্ঞাসা করলো মেহেরিনকে। মেহেরিন চোখ বড় জোড়া বড় বড় করে অবিশ্বাস গলায় বলল, হিরো কোথায়? সামনে। শাওন সামনে তাকিয়ে হেসে ফেলল, তোর ভাগ্যে ভালো, আমার ভাগ্য ভয়ঙ্কর খারাপ। ফিসফিস করে মেহেরিন অব্র ওদের দেখে ফেলেছে। মেহেরিন সঙ্গে সঙ্গে নিজের ওড়না টেনে মুখের অর্ধেক ঢেকে ফেলল। তারপর শিফা পেছনে গিয়ে লুকানোর চেষ্টা করলো। আমি নেই কি? আমি আদৃশ্য, তুই গাধা, তুই চুপ কর। মেহেরিন নিজেকে আড়াল করার অপর্ণা চেষ্টা করলো, কিন্তু অভ্র রীতিমধ্যেই এগিয়ে এসছে তাদের সামনে।
ঠোঁটে অব্র হাসি ঝুলানো তার। শিফার পেছনে মেহেরিনকে আড়ালো দেখতে দেখতে কাকসু হাসল পুরুষটি। নীরট গলায় বলল, আসসালামু আলাইকুম। শিফা আর শাওন সামলে উত্তর দিল। তারাও সালাম দিয়ে ভাগ্য গলায় মেহেরিন দোয়ার দিকে তাকিয়ে রইল, যেন আশেপাশে কেউ নেই, সে দেখতে পাচ্ছে না কাউকে। আব্র হাসলো তা দেখে। মেয়েটিকে সে অনেক আগেই ছবিতে দেখেছে, পরে আবার কালকে দেখলো, কিন্তু কালকে তো মেহেরিন কথা বলার সুযোগই দিল না, আর না অভ্র নিজের পরিচয় দিল। তবে কাল মেহেরিনের বাবা মনোয়ারা শেখের সাথে কথা বলেছে সে। মনোয়ারা শেখ নিজেই দিয়েছেন মেহেরিনের ভার্সিটির ঠিকানা। আর তার তো বান্দা এসে হাজির। আপনি কি আজও আইসক্রিম খাচ্ছেন? মেহেরিন চমকে তাকালো আব্রর দিক কথায়। আব্রর চোখে মৃদু দুষ্টুমি খেলা করেছে। মেহেরিন কাশি দিয়ে বলল, না, ও আজকে বিস্কুট খেয়েছি। শাওন মুখ চেপে ধরল। অব্র হেসে ফেলল মেহেরিনের কথায়। আমি অব্র জানেন জি। কিভাবে? মেহেরিন বুঝলো বিপদ হয়েছে। বিয়ের কথা তো তোলা যাবে না, তাই অব্র কথা ঘুরিয়ে বলল, বাংলাদেশের সবাই জানে। কপাল কুঁচকে নিলে অব্র আশ্চর্য কণ্ঠে শুধরালো, আমি কি সেলিব্রিটি হতে পারলেন? চট করে বলে দিল মেহেরিন। অব্র এবার সত্যি মজা পাচ্ছে। কয়েক সেকেন্ড চুপ করে বলল, আচ্ছা, কালকে ধন্যবাদটাও ঠিক মতো নিতে পারিনি। সমস্যা নেই, এখন নিন। আর আপনার নাম বলবো না। শিফা সঙ্গে সঙ্গে কনুই দিয়ে ঘুরতে মারল মেহেরিনকে। এ সময় অভদ্রম্য করার কোনো মাইনে হয় না। শিফার ইশারা বুঝে মেহেরিন গলা খাঁকড়িয়ে দিল। ভদ্রভাবে বলল, মেহেরিন সুন্দর নাম, আপনার মতোই। আপনার নামটাও কিউট। মুহূর্তে বিদ্রোহ হয়ে পারল মেহেরিন। কি বলবো তা বুঝে উঠতে পারলাম না। এমন সময় দূর থেকে একটা কালো গাড়ি ধীরে এগিয়ে এলো তাদের কাছে। পুরোটা না এসে মাঝপথে থেমে গেল। গাড়ির ভেতরে বসা ছিল আদ্রিয়ান। আজ তার মেসেজ এমনই, তাই ভালো না। ভার্সিটিতে ঢোকার আগেই মুহূর্তে হঠাৎ তার দৃষ্টি রাস্তার পাশে গিয়ে থামল, আর পরের মুহূর্তে মুখ শক্ত হয়ে গেল। মেহেরিনকে দেখল। মেহেরিন দাঁড়িয়ে আছে, আর তার সামনে একজন অচেনা যুবক। তারা কথা বলছে, ছেলেটার মুখে হাসি। মেহেরিনও উত্তর দিচ্ছে ছেলেটার কথার বিপরীতে। আদ্রিয়ানের চেয়াল শক্ত হয়ে এলো মুহূর্তেই। সিয়ারিং ধরা হাতের শিরাগুলো ফুলিয়ে কেঁপে উঠল। ঘাড় বাঁকালো পুরুষটি, আর সঙ্গে সঙ্গেই মটর করে শব্দ হলো তার কাঁধে। আদ্রিয়ানের চোখের দৃষ্টি তখন জ্বলন্ত কয়লার ন্যায় রূপ ধারণ করলো, যেই কয়লাতে সম্পুষ্ট ফুটে উঠছিল মেহেরিনের ছবি। আদ্রিয়ানের ঠোঁটের কোণে বাঁকা আর তীক্ষ্ণ হাসির ফুটে উঠল। ধারালো দৃষ্টি ফলাফলা করতে লাগলো মেহেরিনের কড়াই। আদ্রিয়ান মেহেরিনের থেকে দৃষ্টি সরিয়ে তা স্থাপন করলো পাশের যুবকটির পানে। কয়েক মুহূর্তে রহস্যতে যুবকটি পানে তাকিয়ে থেকে ঠোঁট বাঁকিয়ে হাসল পুরুষটি। শক্ত হাতের মুঠোয় নিজের চুল খামচে কাছকে ঠোঁট জোড়া নামিয়ে বিড়বিড় করে আর আলো, অভ্র তালুকদার, দিস ইজ নট ফেয়ার মাইন্ড ফাকিং বাস্টার্ড, দিস নট ফেয়ার। ছোটবেলা থেকে আমি যেটা চাই সেটাই ভাগ বসিয়েছিস তুই, বাট এবার সেটা হবে না। কাজ আদ্রিয়ান চৌধুরী আর সেটা অভদ্র করবে না। হাতের মুঠো শক্ত করে
দ্রুত গাড়ির টাচ দিয়ে ধরো জড়িয়ে স্বয়ং হাতে চলে গেল আদ্রিয়ান চৌধুরী। ব্ল্যাক মেজাসিজেট। অন্যদিকে আভ্র তালুকদার মেহেরিনের সাথে কথা বলার মাঝখানেই ঘুরে তাকালো ধুলো উড়িয়ে যাওয়া গাড়িটির পানে তাকিয়ে স্থল হাসল যুবক। কপালে সাউট করতে করতে আড়ালো জানোয়ার একটা। ভার্সিটিতে পৌঁছাতেই সরাসরি নিজের কেবিনের দিকে পা বাড়ালো আদ্রিয়ান। তার মুখ ভাঙি এতটাই কঠোর আর গভীর ছিল যে সামনে পড়া কেউ সাহস পেল না কোনো প্রশ্ন করতে, এবং একজন তার মুখের দিকে তাকাতেই সবাই নিঃশব্দ সরে দাঁড়ালো পথ ছেড়ে। করিডোর জুড়ে এক অদ্ভুত চাপা নীরবতা নেমে এলো। সাউথ থেকে শুরু করে ছাত্রছাত্রী যারা আদ্রিয়ানকে চিনত তারা সকলে বুঝতে পারলো আজ তার মেজাজ সুবিধার নয়। আদ্রিয়ান অবশেষে সেই দিকে কোনো ক্ষেপ করল না। দীর্ঘ পদক্ষেপে হেঁটে গিয়ে নিজের কেবিনে প্রবেশ করলো সে। এমনিতেও সে ভার্সিটি তার আলাদা গুরুত্ব রয়েছে, কারণ তার বাবা আশিক চৌধুরী বিদ্যালয়ের অন্যতম অংশীদারদের একজন। তাছাড়া নিজের ব্যক্তিত্ব, কঠোরতা আর কর্তৃপূর্ণ আচরণ কারণেই আদ্রিয়ানকে সবাই সমীহীন করে চলে। তাই তারা রাগান্বিত মুখ দেখে কারো ক্ষেপ্য সামনে গিয়ে কথা বলার সাহস হলো না, বরং সবাই শুকনো ঢোক গেলে দ্রুত বজায় রেখেই শেয়ার মন করলো আদ্রিয়ান। প্রথম ক্লাসে ঢুকতেই ছাত্রছাত্রীরা বুঝে গেল আজ পরিস্থিতি সুবিধার না। সাধারণত আদ্রিয়ান কঠোর, আজ ভীষণ, আজ অহংকার তার রূপ। ক্লাসের মধ্যেই একটা প্রশ্ন ভুল উত্তরে মোট 7 জনকে দাঁড় করিয়ে রাখলো আদ্রিয়ান। পুরো ক্লাস এমন নীরবতা নেমে এলো যেন কেউ নিঃশ্বাস নিতে ভয় পাচ্ছে। অনেক দিকে মেহেরিন বসে আছে শেষ ব্রাঞ্চে, মাথা নিচু তার। আজকে কেন যেন বারবার মনে হচ্ছে ঝড় আসছে, কিন্তু কি হয়েছে তা বুঝে উঠতে পারছে না। ক্লাসের মধ্যে এবার আদ্রিয়ানের চোখ পড়ছে তার, তবে তার জ্বলন্ত দৃষ্টিতে এক সেকেন্ডেও ঠেকেনি মেহেরিন, এবং সেকেন্ডের বাধ্যদের চোখ ফিরিয়ে ঘুষিটি মেরে বসে আছে। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে সবাই দ্রুত বেরিয়ে গেল। মেহেরিনও বসা হতে উঠে দাঁড়ালো। তখনই শিফা বলে উঠল, মো আয়, আজকে ফুচকা খাবো। আমি শাওনকে ডাকি। শিফা রুম থেকে বেরিয়ে সেকেন্ড ইয়ারের ক্লাসের দিকে এগিয়ে গেল শাওনকে নিতে। অন্যদিকে ফুচকার কথা শুনে মেহেরিন চোখ চকচক করে উঠল। শিফাকে যেতে বলে ব্যাগ বসিয়ে বের হলো মেয়েটা। কেডিওর ধরে হেলে দুলে হেঁটতে হেঁটতে বিড়বিড় করে আড়ালো টেনশন সাউডে রেখে ফুচকার ম্যানেজে মেহু আগে খাওয়া তার দুনিয়া। মেহেরিন গুনে গুনে করতে করতে 3 তালা ভবন থেকে নামতে লাগলো। ঠিক তখনই আগের বারের ন্যায় হুট করে কারো শক্ত হাতের থাবা বসালো তার মেইলিন কোমরে। মেহেরিন চমকে উঠল, তীব্র ব্যথা অনুভব হলো। কোমরে চোখ জোড়া বন্ধ হয়ে নিল মেয়েটা। অন্যদিকে পুরুষালী শক্ত হাতের বাধা তখন তার কোমরে আরও গট হয়ে উঠল। বাতাসের গতিতে তাকে টেনে অন্ধকার টানাচ্ছে। একটা ফাঁকা রুমে প্রবেশ করলো আগন্ত। মেহেরিনের বুকটা ধক করে উঠল, ভয়ে ঘাম জ্বলল কপালে বয়ে। নাজুক দেখা নুয়ায় পড়ল মেহেরিনের, জোরে শ্বাস টানল। সেই সাথে নাসারণত প্রবেশ করল ফাউ মাউন্ট এন্ড করা ঘ্রাণ। মেহেরিন তাগ্য খামতে ধরল আগত্যায়ের শক্তবহু। তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। চোখ মেলে তাকাতে মেয়েটা তবে দেখতে পারল না কিছুই, শুধু কানে বাড়ি খাচ্ছে
গড় গড় নিঃশ্বাসের শব্দ। মেরিন হদ্দ লাফিয়ে উঠল, কাপা গলায় তোতালো তোতালো বলল, কে ইট মিস সুইট হার্ট ইস হিজে। কথাটা বলে আগনত্ব আর এদিকে হুট করে মনের সমস্ত ভয় উধাও হলো। মেহেরিন মাথাটা গরম হয়ে গেল আচমকায়। দাঁতে দাঁত চেপে বিশিল, রমণী আবারও তুই? আগত্যকার বহু হাত হাত সরিয়ে আচমকা হিটু তুলে আগে আঘাত করলো সম্পর্ক, তাই স্থানে আগত্য। মুখ দিয়ে অপুষ তর্ণত বেরিয়ে এলো, হাউস মাগো হারামজাদা, এটা সেই দিনের মতো আবারও আমাকে ভয় পাইয়ে দিলি এসে। তোর তো সাহস কম নাই রে যাওরা বেটা। নো, তাই পালট থলতে দিয়েছিস। দাঁতে দাঁত পিষে কথাখানা বলে তীব্র রাগে ফুঁসাতে লাগলো মেয়েটা। অন্যদিকে মেহেরিনের আর্তকিক হামলায় আগনাত্মকের অবস্থা নাজেহাল হয়ে পড়ল। তীব্র ব্যথায় কুঁকড়ে গেল পুরুষটি। চোখে পানি আসার উপক্রম, চোখ মুখ লাল হয়ে গেল আচমকা। নিঃশ্বাস খিচে অন্ধকারে আড়ালো হেলে পড়ল পুরুষটি। সাথে মেহেরিনের বার্জ ভাষার গালি তার মাথায় আগুন ধরিয়ে দিল। নিজেকে খানিক তর্থস্থ করে দাঁতে দাঁত চেপে বলল, শালি শ্বশুরের নোংরাটা হয়ে জন্ম নেওয়ার বাচ্চা। আমি তোর এই হিজড়া শাওন নয় রে, আমি আদ্রিয়ান চৌধুরী। আর তুই পলট থতলে দেশনি। তুই তোর ভবিষ্যৎ থলতে অন্ধকার করে দিয়েছিস। শাওনের বদলে আদ্রিয়ানের কষ্ট কণ্ঠে ভরকে গিয়ে থমড়ে গেল মেহেরিন। চোখ জোড়া বড় হয়ে গেল তার, এমনি বড় যে দেখলো মনে হবে এক্ষুনি তা কঠোর হতে বেরিয়ে আসবে। সাউচোর মতো অন্ধকারে থমকে দাঁড়িয়ে রইল সে। অন্যদিকে আদ্রিয়ান চোখ বন্ধ করে চঞ্চয় হেলে পড়ল। জানোয়ারের বাচ্চা এটা, দয়াময়া কিছুই নেই শরীরে। মেহেরিন কাঁপতে লাগলো ভয়ে। আদ্রিয়ান তাকে কোনোভাবে এখনো টেনে এনেছে তা আর ভাষার সময় পেল না। তীব্র ভয়ে ঘামতে লাগলো। হাত তুলে ঘাম সুরে কাপা গলায় শুধরালো, ইয়ে মানে স্যার আপনি? হ্যাঁ আমি। তোর বলা যাওরা বেটা। মেহেরিনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, হাত পা ঠান্ডা হয়ে ভয়ে ইয়া আল্লাহ, সে এক পা পিছিয়ে গেল। অন্যদিকে আদ্রিয়ান ব্যথায় কুঁড়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার তোর দুজনের ভবিষ্যৎ শেষ করে দিয়েছিস। আমি আসলে চুপ স্যার, আমি তো ভাবছিলাম হাউ চুপ কর। আমি জানতাম না, চুপ কর তো বলছি। আমি দেখি কি দেখবি ঘরটা কোথায় বলে মেহেরিনের সত্যি সত্যি অন্ধকারের মধ্যে হাঁটতে সামনে গিয়ে গেল আদ্রিয়ানের। আকিত হয়ে সিটকে 3 হাত দূরে সরে গেল। এই থম, কোথায় লাগছে স্যার? খবরদার সামনে আসবি না। কিন্তু আপনি তো কাদার মতো শব্দ করছেন। আমি কাঁদছি না। একটু আগে তো মাগো বললেন। ওটা রিলিক্রো ছিল। মেহেরিন আবারও এক পা এগিয়ে গেল। আমি একটু চেক করি। কি চেক করবি? যেখানে লেগেছে। ইয়া আল্লাহ। আদ্রিয়ান জোরে চোখ জোড়া বড় বড় করে নিল। ঠোঁট হাত দিয়ে একবার সত্যি সত্যি দেয়াল ঘেঁষে আবারও দূরে সরে গেল সে। একটু আবার এক পা সামনে আসলো। আমি জানালা দিয়ে লাফ দিব আর তোকে কুত্তা দিয়ে দৌড়ানি খাওয়াবো। মেরিন শুকনো ঢোক গিলে আদ্রিয়ানের রাগ দেখে মাথার ভেতর তখন একটাই কথা ঘুরছে, মেহের আজ তোর জীবনের শেষ। আদ্রিয়ান দেওয়াল হেলে দিয়ে অনেক কষ্ট দাঁড়িয়ে বলল, মেয়ে আজকে তোকে আমি। বাকিটা আর শোনা হলো না মেহেরিন, কারণ তোরা আগের মেহেরিন ঘুরে দাঁড়িয়েছে দরজার পানে। ইয়া আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও।
চিৎকার করে এক দৌড়ে দরজার দিকে ছুটল সে। এই দ্বারা আদ্রিয়ানের গঞ্জ ভেসে এলো পেছনে থেকে। মেহরিন আরও জোরে দৌড়ালো। দাঁড়া বলছি। পারবো না। মেহরিন মাগো করিডোরে বড়ে হয়ে প্রায় দৌড় চালাচ্ছে সে। এদিকে আদ্রিয়ান কষ্ট করে 2 কদম এগিয়ে এসে থামে গেল। মুখ বিরক্তকর, ফিসফিস করে, শ্বশুরের বাচ্চা নয়, এটা যেন জানোয়ার রায়ের বাচ্চা। এরপর আবার কথা অনুভব হতেই চোখ বন্ধ করে দেয়ালে মাথা ঠেকালো। আমি শিক্ষা দিতে গিয়েছিলাম। দীর্ঘশ্বাস ফলে আদ্রিয়ান, তারপর ফেলে বলল, উল্টা নিজেই শিক্ষা নিয়ে ফেললাম। আর অন্যদিকে মেহরিন 3 তালা থেকে নামতে নামতে শুধু একটাই দোয়া পড়তে লাগলো, হে আল্লাহ, আজকে যেন স্যার আমাকে খুঁজে না পায়, কালকে যেন আমাকে চিনতে না পারে, পরশু যেন আমাকে ভুলে যায়, আর যদি সম্ভব হয় স্যারকে 2 দিন যেন বিদেশ পাঠিয়ে দাও। কথাটা বলেই সিঁড়ি বয়ে নেমে গতিতে নিচে নেমে এলো। যেন পেছনে আদ্রিয়ান না, পুরো পুলিশ বাহিনী ধাওয়া করছে। ফুসকার চেলাসের সামনে এসে আচমকা শিপার ওপর হামলা পড়ল মেহরিনের। শান মুখ হা করে গেল তা দেখে। শিপা বিরক্তিতে ভ্রু কুঁচকিয়ে নিল। মেহরিন হতাশ হাসতে হাসতে শিফার হাত টেনে টানতে লাগলো। চট, এখন থেকে আমাদের বের হতে হবে। শিপা চোখ মুখ কৃত করে হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, আরে আগে দেখতে দে, কোনো তাড়াহুড়ো করছিস কারণ তোতলে গিয়েছিস। কপাল কুঁচকে গেল শিফার। সন্দেহ ভরা দৃষ্টি তাকিয়ে বলল, কি তোতলে গিয়েছিস? প্লেট থতলে গিয়েছিস। এখন প্লেটের মালিক আল্লাহ খুঁজবে। সামনে পেটে বিসমিল্লাহ বলে কোরবানি দিয়ে দিবে। শাওন আশেপাশে তাকালো, কপাল ভাঁজ ফেলে বলল, এখন প্লেট পেলি কই? মেহরিন শিফাকে টেনে সামনে নিয়ে যেতে যেতে আড়ালো, পেয়েছিস এক জায়গা তোর ভেবে অন্যটে লাথি মেরেছি। এখন তোতলে গেছে মেহেবি, আর কি দোষ? নিষ্পাপ আমিটা কি জানতাম ওটা তুই নয়, ওটা ওই খাটাস। ভার্সিটি থেকে বাড়ি ফিরেই নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল মেহরিন। মুখখানা এমন করে বুজে রেখেছে যেন পৃথিবীর সমস্ত দুঃখ তার কাঁধে এসে পড়েছে। রুমে ঢুকে বিছানার উপর ধপস করে বসে পড়ল সে। তার ঠিক 5 মিনিট পরে শিফা আর শাওন ও হাজির। দুজনের মধ্যে কৌতূহল আর আতঙ্ক মিশ্র ছাপ। এখন বল, গভীর গলায় বলল শিফা, সাথে শাওনও সালা দিয়ে বল। হ্যাঁ, পুরো ঘটনা বল। মেহরিন দীর্ঘশ্বাস ফেলে শুরু করলো সব কিছু। আদ্রিয়ান তাকে টেনে রুমে নেওয়া থেকে শুরু করে অন্ধকারের সাউন্ড ভেবে হাঁটু তুলে আঘাত করে পতথলেতে দিয়েছি বলা। তারপর আদ্রিয়ান চিৎকার, সব একটা শব্দ বাদ দিল না মেহরিন। ওরে আল্লাহ! পুরো গল্প শেষ হতে না হতেই শিপা তীব্র চিন্তায় নিজের কপাল হাত রেখল চিন্তা দিয়ে। শিফা এখন প্রতিক্রিয়ায় শুকনো ঢোক গিলে মেহরিন। তারপর শাওনের দিকে তাকালো, তার ভাগ গতির দেখার আশায়। শাওনও একইভাবে মাথায় হাত দিয়ে বসে আছে। তাদের দুজনের চেহারা দেখে মনে হচ্ছে তারা এইমাত্র জীবনের সবচেয়ে ভয়াবহ সংবাদ শুনছে। কয়েক মুহূর্তে কেউ কোনো কথা বলল না। খানিক বাদে নীরবতা ভাঙল শাওন। আমি কি ঠিক শুনলাম? মাথাটা নাড়ালো মেহরিন। তুই? শাওন থেমে গেল। মেহরিন কপাল কুঁচকে বলল, কি তুই আদ্রিয়ান চৌধুরী ওখানে লাথি মেরেছিস? মেহরিন নিহারি মুখে বলল, ইচ্ছা করে মারিনি,
ইয়া আল্লাহ! শিফা মাথা উঁচু করে সিরিয়ালের দিকে তাকালো, গলায় অবিশ্বাস্য ঠেলে আড়ালো। এই মেয়েকে আমি কোনো উম, মাটি দিয়ে বানাইছে খোদা। আমি তো ভেবেছিলাম ওটা শাওন। আমি শাওন প্রায় লাফিয়ে উঠলাম। তুই আমাকেও কি এমন করিস? আমি কি সারাদিন অন্ধকার রুমে মেয়েদের ভয় দেখিয়ে বেড়াই? না, কিন্তু তুই গাধামি করিস। ওর আগেও আমার সাথে করেছিলি এমন, মনে নাই? ও এমন করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, শুকনো গলায় বলল শাওন। শিফা এবার দু হাতে মাথা চেপে ধরল। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কি আদ্রিয়ান স্যার এখনো তোর জীবিত রেখেছে কিভাবে? মেরিন ঠোঁট ফুলিয়ে বলল, তোরা এমন বলছিস যেন আমি খুন করেছি। খুন করলেও এতে ভয় পেতাম না, সঙ্গে সঙ্গে উত্তর দিল শাওন। মেহরিনের দিকে তাকিয়ে ফের বলল, কারণ খুনের শান্তি এবার একবার হয়, কিন্তু তুই যা করছিস তার প্রতিশোধ স্যার কয়েকদিন ধরে নিবে আল্লাহ জানে। শিফা গভীর মুখে মাথা নাড়ালো। সত্যি বলতো কি আমি এখন স্যারের জন্য কষ্ট পাচ্ছি? শিফা কথায় পাচ্ছে। শাওন বুকের ওপর হাত রেখে বলল, আমিও পাচ্ছি। একজন পুরুষ হিসাবে আমি তার ব্যথা অনুভব করতে পারছি সবচেয়ে বেশি। শাওনের কথার বিরক্ত হলো মেহরিন। চোখ রাঙালো মেয়েটা। তোরা আমার বন্ধু হও। বর্তমানে শিফা আর শাওন একে অপরের দিকে তাকালো, তারপর একসাথে বলল, আমরা নিরপেক্ষে। কথাটা বলেই হেসে উঠল দুজন। মুহূর্তে মেহরিন একটা বালিশ ছুঁড়ে মারল তাদের দিকে, কিন্তু তাতেও দুজনের হাসি থামল না। 1 মিনিট, বেশ কিছুক্ষণ পরে আচমকা থেমে গেল শিফা। কপালে ভাঁজ ফেলে তাকে মেহরিনের পানে। মেহরিন তখন চিন্তায় নখ কাটাচ্ছে দাঁতের ফাঁকে। মেহে শিফার ডাকে অনুমানসিক হয়ে উত্তর করে, মেহরিন কি স্যার তোকে কোনোভাবে অন্ধকার ঘরে নিয়ে গিয়েছিল রে? মুহূর্ত থমকে গেল মেহরিন। চোখ জোড়া তার স্থির হলো। কোনো নিয়ে গিয়েছিল সেই কথা তো তার কাছে ক্লিয়ার নয়, কিন্তু একদম না জানা তাও তো নয়। আদ্রিয়ান নিশ্চয় তাকে ধরে ফেলেছে, জানতে পেরেছে ওই মেয়েটা সে পাঠিয়েছে, আর তার জন্যই ওভাবে টেনে নিয়ে গিয়েছিল উচিত শিক্ষা দেওয়ার জন্য। কথাখানা ভাবতে গিয়েই গলা শুকিয়ে এলো মেহরিনের। শেফা তার পানে তাকিয়ে আছে, কপাল কুঁচকিয়ে। শাওন ও তাই মেহরিন শুকনো ঢোক গিলে হাসার চেষ্টা করলো। বুকটা ভয়ে দূর দূর করছে তার। কাপা গলায় শেফার পানে তাকিয়ে না জানার ভান করে বলল, আমি কি করে জানবো? উনি কোনো নিয়ে গিয়েছিলেন বলেছিল না কি? আমায় সন্দেহর দৃষ্টিতে শিফা তাকালো। মেহরিনের পানে আঙ্গুল তুলে চেপে ধরল, ভাঙিতে বলল, সত্যি তো নাকি কিছু লুকাচ্ছিস? মেহরিন দুপাশে মাথা নাড়িয়ে না ঝরালো। সত্যি বলছি। শিফা আর কথা বাড়ালো না। মেহরিন ভদ্র ভাঙিতে চোখ ফিরিয়ে নিল, যাতে যাই কিছু হয়ে যাক সেই দিনের ঘটনা কাউকে বলা যাবে না। শিফা শাওন মেসেজের ব্যাপারে জানতে পারলেও নিশ্চয় তাকে আচ্ছা মতে কেলাবে। সাথে বাড়িতে জানাজানি হলে কি করবে সে? বাবা যদি জানতে পারে তাহলে তো তার খেলা এখানেই শেষ। মেহরিনের গলা শুকিয়ে আসে। সে ভদ্র বাসা হতে উঠে পা বাড়ায় ওয়াশরুমের দিকে। আমি ওয়াশরুম হয়ে আসছি। শিফা শাওন কথা বাড়ায় না। ঘর ছেড়ে মেহরিনের শিফা নিজের বাড়ি ফিরে যায়, আর শাওন নিজের জন্য
বরাতকৃত ঘরে শিফা চুপচাপ গেল। তার সন্দেহ মেটে না। আদ্রিয়ান কোনো মেহেরিনকে এভাবে সম্পর্কে করবে তা বোঝা উঠতে পারছিল না। মেয়েটা ভাবনার সাগরে নিয়মিত হতে লাগলো শিফা। পরের দিন সকালে তাড়াহুড়ো করে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়ে থলকে মেহেরিন উদ্দেশ্য আদ্রিয়ানের খোঁজ নেওয়া। কাল ভোরে পালিয়ে এলো। সারাটা রাত ঘুমাতে পারেনি মেয়েটা। আদ্রিয়ানের চিন্তায় এক করতে পারেনি চোখ দুটোর পাতা। খালি মনে পড়ছে কাল অন্ধকার রুমে আদ্রিয়ান বর্তমানে কিভাবে ব্যথায় কুঁকড়ে গিয়েছিল সে। কথাখানা ভাবতেই মেহেরিন আফসোস হতে লাগলো। কেন সে মারতে গেল ওভাবে? কেন যা চাই বাছাই করলো না? আগন্তুক সম্পর্কে মেহেরিনের আয়নার সামনে দাঁড়িয়ে লম্বা কাকসির বিনয়ে করে নিল। গলায় ওড়না জড়িয়ে নিচে নামতেই দেখলো মায়ের শখ খাবার টেবিলে বসে মেহেরিনকে আসতে দেখে হাসলো তিনি। শাওনও পাশে বসে খাবারের মগ্ন। মনোয়ারা শেখ মেয়ের পানে তাকে ডাক দিলেন, মো আয় খেয়ে যা। মেহেরিন কথা বাড়ালো না। খেতে পারবে না জানে, তবুও বসলো বাবার পাশে। টেবিলে বসে মনোয়ারার শেখ বলে উঠল, আব্রোর সাথে কথা হয়েছিল? মেহেরিন দাঁত খিঁচে নিল। শাওন আড়াল চোখে তাকালো তার পানে। না। মনোয়ারা শেখ চট করে তাকালো মেয়ের পানে, বললেন, সে কি কথা? আজ বাদ কাল তার সাথে তোমার বিয়ে। চেনা জানাও তো একটা ব্যাপার আছে নাকি? বাবা প্লিজ, আমি বিয়ে করব না। বিয়েটা তুমি ক্যান্সেল করছো না কেন? সুফিয়া বেগম স্বামীর প্লেটে খাবার দিতে দিতে কড়া গলায় বলে উঠল, অনেক দেখেছি তোর নাটক, এখন আর শুনছি না। খেয়ে দে, ভার্সিটি যা। এই বিষয়ে কথা বলতে চাই না আর। কিন্তু মা, চুপচাপ খামো, কথা বাড়াস না। মায়ের ধুমকে চুপসে যায় মেহেরিন। মালির মুখে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্য। পথে শিফা শাওন নানান কথাবার্তা মগ্ন থাকলেও মেহেরিন আজ আর কেন বদমারি করেনি। চুপচাপ থম ছেড়ে পুরোটা সময় তার এহে নিচুপ থাকায় শিফা বেশ কয়েকবার খেয়াল করছে, তবে বলেনি কিছুই। উল্টা সে টেনশনে আছে আজ ভার্সিটি গেলে কি হবে তা নিয়ে। শিফা ভেবেছিল কালকের সেই কাণ্ডর পর মেহেরিন বেশ কয়েক মাস আদ্রিয়ানের থেকে গা ঢাকা গিয়ে থাকবে। তবে তা হলো না। উল্টো সকাল সকাল নিজেই তৈরি হয়ে সাথে তাকেও তৈরি করে বেরিয়ে পড়ল। সব কিছু ভেবে দীর্ঘশ্বাস ফেলে শিফা ভার্সিটিতে পৌঁছে প্রথম ক্লাসটা বহু কষ্টে শেষ করলো মেহেরিন। সে একবারও আদ্রিয়ানের দেখা পায়নি রমণী। পরের ক্লাসটা আদ্রিয়ানের, তাই অপেক্ষা করতে লাগলো কাবিকুক মানুষটিকে দেখার। সে আজ এসেছে কিনা তা নিয়েও বেশ সন্দেহ আস মেহেরিনের। তবে তার সন্দেহ সত্যি হলো না, বরং কয়েক মুহূর্তেও বাদে গভীর মুখে হনহন করে ক্লাসে প্রবেশ করলো আদ্রিয়ান। কয়েকবারের মতোই কঠিন তার মুখ বয়, ভ্রু যুগল কুঁচকে আছে খানিক। সাদা রঙের শার্টের ওপর কালো ট্রাউজারের মাকড়ো কাজ সুদর্শন লাগছে তাকে। ঘন কালো চুলগুলো একপাশে জল দিয়ে চট করা। প্রস্তক্ত বুকটা খানিক উন্মুক্ত হয়ে আছে, শার্টের বোতাম আগলে হয়ে থাকার দারুণ। আদ্রিয়ান এহেন লাজুক অনুক্ষণ মুগ্ধ হয়ে দেখতে লাগলো। কেউ কেউ বুকে হাত দিলে ঠেলে পড়ে। গুড মর্নিং গভীর মুখে কথাটা বলে ক্লাসে উপস্থিত সকলে স্টুডেন্টের দিকে এক পলক তাকালো আদ্রিয়ান। আদ্রিয়ানের গরমের
কণ্ঠের বিপরীতে সকল ছাত্রছাত্রীর উত্তর করে বসে পড়ল। আদ্রিয়ান ক্লাসে আসতেই মেহেরিনের মরুভূমির ন্যায় শুকনো হৃদয় শীতল হয়ে এলো। ভালোভাবে আগাগোড়া পরখ করল পুরুষটিকে, তবে আদ্রিয়ান একেবারের জন্য তার পানে তাকালো না। এভাবেই কেটে গেল বেশ কয়েকটা মিনিট। পুরো ক্লাসের মধ্যেই বসে অনেকক্ষণ ধরে উৎসুক করছিল মেহেরিন। বারবার তাকাচ্ছিল আদ্রিয়ানের পানে। আদ্রিয়ান তা বেশ লক্ষ্য করছে, তবুও না দেখার ভান করে পুরো ক্লাস পার করছে পুরুষটি। ক্লাস শেষে কেন কথা না বলে গটগট পায়ে নিজের কেবিনে প্রবেশ করলো দ্রুত মানব। আদ্রিয়ানের মেহেরিনও আর থমকে রইল না, বরং শিফাকে এড়িয়ে দ্রুত পায়ে আদ্রিয়ানের নামক কঠিন পুরুষটির পিছু নিল। তবে কেবিনে ঢোকার আর সাহস পেল না। পাশে দাঁড়িয়ে থাকা ভার্সিটির কয়েকজন শেফকে দেখে অস্থিরত্ব নিঃশ্বাস ফেলার মেহেরিন দ্রুত তাকে ডাকলো। হাত ধরিয়ে দিলেন নীল রাঙা একখানা চিরকুঠা। শেফা মেহেরিনকে খুব ভালো করেই চেনে। সেই দিন প্রস্তুতির টপকে যাওয়ার সময় এই মানবীটি তো তাকে দেখিয়েছিল। মেহেরিন তার হাতে চিরকুঠাটি গুঁজে দিয়ে বলল, খুব জরুরি কাগজ দিলাম আপনাকে। আপনি এখনই দাঁড়িয়ে আছি, আপনি এটা আদ্রিয়ান স্যারকে দিয়ে দিন না কাকু। লোকটি কয়েক মুহূর্তে চুপ থেকে মাথা নাড়িয়ে আদ্রিয়ানের কেবিনে পা রাখল অনুমতি নিয়ে। অন্যদিকে মেহেরিন দাঁড়ালো জানালার কানিসে। লোকটি ভেতরে ঢুকে বলল, স্যার ফ্যাক্সে ইয়ারেট মেহেরিন আপনাকে এটা দিল। জরুরি নাকি? কপাল কুঁচকে গেল আদ্রিয়ানের। লোকটি আবার বলল, সে জানালার পাশে দাঁড়িয়ে আছে, আপনি এটা নিন। লোকটি চিরকুঠাটি টেবিলে রেখে বেরিয়ে গেল ভেতর থেকে। অনেকক্ষণ তার বলা অনুযায়ী আদ্রিয়ানের গভীর মুখ তাকালো জানালার ওপরে। নজর পড়ল মালিন মুখ দাঁড়িয়ে থাকা মেহেরিনকে। আদ্রিয়ানের কপাল ভাঁজ গট হলো। চিরকুটাতে কী আছে ভাবতে ভাবতেই তা হাত তুলে নিল। ভাঁজ খুলতেই থম মেরে গেল পুরুষটি। নীল চিরকুটাতে বড় বড় অক্ষরে লেখা, স্যার আপনার পাতলি কি ঠিক হয়েছে? আমার না ভীষণ চিন্তা হচ্ছে আপনাকে নিয়ে। মুহূর্তের মধ্যে আদ্রিয়ানের চাল শক্ত হয়ে এলো। সে বুঝে উঠতে পারল না এত বড় একটা মেয়ে কী করে এখন আচরণ করতে পারে। মজা করছে কি সে তার সাথে? আদ্রিয়ান হাত থেকে কাগজটা দুমড়ে আছড়ে ফেলাল। সে ডাস্টবিনে বাইরে দাঁড়িয়ে থাকা মেহেরিন শুকনো ঢোক গিলে আদ্রিয়ানের আচমকা দুহাত জোড়া করলো, দাঁতে দাঁত চেপে জোরে বলে উঠল, মাফ করে বেন। আর কেন কথা কসম না। ওপাশে মেহেরিন কাদা কাদা মুখে বলল, আমি তো শুধু খোঁজ নিয়েছিলাম। দীর্ঘ শ্বাস ফেলল আদ্রিয়ান, কপালে হাত দিয়ে বিড়বিড় করে, আড়ালো বিশ্বাস করো, তোমার মতো জাউরা বেটি আমি আমার লাইফে দেখিনি। মেহেরিন শুনতে পারল না আদ্রিয়ান কথা, তাই তো সে এখনও চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে জানালার ওপাশে। আদ্রিয়ান নিজেকে সামনে নিল। চেহারায় আকলো তীব্র গভীরতার ছাপ। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, লিসেন মিস মেহেরিন, আমার মনে হয় তোমার এখন থেকে চলে যাওয়া উচিত আর নিজের পড়াশোনার ওপর ফোকাস করা উচিত, আমার দিকে না করে। সে প্লিজ উন কানন গো। মেহেরিন ছটফট কণ্ঠে বলল, বাট স্যার আমি তো জাস্ট আই সাইড শিফট ইউর ফ্যাকিং ক্যারিড টু মি নাইস ইউ ক্যান গো রাইট নো অ্যান্ড ইস নট টাইম। এটা ভুলে যাবে না আমি কে। ম্যাপ আদ্রিয়ান চৌধুরী।
ইওর ফ্যাকাশের কল কি হয়েছে না হয়েছে, আমি তোমার সঙ্গে ঠিক করে আচরণ করেছি তা স্বপ্নেও ভুলে যাব। মাথায় রেখো আমি পরিচালয়। তোমার ব্যক্তিত্ব আর নিজের লিমিট থেকে আমার সাথে পাও জ্বালামি করা বন্ধ করো, নাইলে আমি তোমার বিরুদ্ধে কালেকশন নিতে বাধ্য হব। আন্টারেস্টেড। মেহেরিন আর কোনো কথা বলার সুযোগ পেল না। আদ্রিয়ান কড়া দৃষ্টিতে তার গড়মড়ে কণ্ঠের স্বরে ভেতরটা কেঁপে উঠল তার। চোখ জমল অভিমানী আশ্রুকারণা। আচমকায় বড্ড কষ্ট হলো আদ্রিয়ানের। থেকে এখন পেজে আচরণ পার বুকটা গভীর হয়ে এলো, সাথে নোনা জল ভরে উঠল চোখের কোটের। সে সরি স্যার। মেহেরিন দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথা নিচু করে বেরিয়ে এলো ক্যাম্পশোল হাতে। শিফা শাওন তখন কম্পাসে বসে বাদাম খাচ্ছে। তারা দেখছিল মেহেরিনকে যেতে, তবে বলেনি কিছু। হয়তো মাপ চাই গিয়েছিল বলে চুপচাপ বসেছিল তার অপেক্ষায়। তবে মেহেরিনকে মালিন মুখে ফিরে আসতে দেখে দীর্ঘশ্বাস ফেলে দুজনে বেশ ভালোই বুঝতে পারল কি ঘটতে পারে। আর্দিয়ানকে তারা ভালো করেই চেনে। ভার্সিটিতে এমন কোনো স্টুডেন্ট অথবা প্রফেসর নেই যে আদ্রিয়ানের সামনে মাথা উঁচু করে কথা বলার সাহস রাখে। সে কখনো মেহেরিনের এমন কণ্ঠ আদ্রিয়ান যে তার তার কাণ্ড নেট এই দীর্ঘশ্বাস ফেলল শিফা। শাওনকে টেনে বেরিয়ে আসে মেহেরিনের পিছু পিছু। অন্যদিকে লম্বা শ্বাস টেনে চেয়ারে মাথা এলিয়ে চোখ জোড়া বন্ধ করে নেয় আদ্রিয়ান। হুট করে তারও একটু আফসোস হলো। বোধহয় এতটা কঠোর হওয়া, কিন্তু তাতে কি? সে কে তা তো ভুলে চলবে না। মেয়েটা যে তাকে জেকার বানিয়ে ছাড়েছে, এসব কি করে মানবে সে? আদ্রিয়ান চোখ জোড়া মেলে স্থির এবং দিকে তাকিয়ে হুট করে চোখ জোড়া হেসে ওঠে তার। ও কামড়ে মাথার চুল হাত বুলিয়ে বিড়বিড় করে, আড়াই মাই সুইট হার্ট, ও আর অ্যান্ড কিট মাউস এক্রিজ। এখন 5টা রিক্সা থেকে নেমে মেহেরিন আশেপাশে তাকাতেই লাগলো। শিফা ফোরাম নিয়ে এসে দাঁড়িয়ে যানমন থেকে খানিক দূরে আশেপাশে বহু মানুষের আনাগোনা। ভার্সিটি থেকে বাড়িতে ফিরতে না ফিরতে অচেনা নাম্বার থেকে ছোট্ট একটা মেসেজ আসে মেহেরিনের ফোনে। কপাল কুঁচকে নিল সে। মেসেজখানা দেখছিল সে, পরে বুঝতে পারলো নাম্বারটা অচেনা হলেও মানুষটা পুরোপুরি অচেনা নয়। কেননা সেখানে লিখেছিল বিকালে রেস্টুরেন্টে দেখা করার কথা। নিচে ছোট করে লেখা ছিল অভ্র। অভ্র নামের এক মানবের নাম মেহেরিন বুঝতে পেরে অভ্র তার সাথে দেখা করার জন্য ডাকছে। প্রথমে আসতে না চাইলেও পরে কি মনে করে জানি রাজি হয়ে যায় সে। তবে সে একা আসেনি মোটেও, সাথে তার 2 বান্দা শাওন ও শিফা হাজির। যদিও কথা হয়েছে রেস্টুরেন্টে দেখা করতে, মেহেরিন একাই যাবে। শিফা শাওন আশেপাশে থাকবে তার অপেক্ষায়। যাই ভাবনা সেই কাজ। শিফা শাওন মেহেরিনকে বিদায় দিয়ে পাশে পার্কে উদ্দেশ্য চলে গেল। অন্যদিকে মেহেরিন পা বাড়ালো নিস্তৃত স্টুডেন্টের দিকে, যার ঠিকানা অভ্র দিয়েছিল তাকে। কি বাল্যর ওড়না পরে এসেছি মায়েরি, খালি খুলেই যাচ্ছে। ধুর। বিড়বিড় করতে করতে 2 হাত ওড়না সামলে রেস্টুরেন্টের ভেতরে পা রাখলো মেহেরিন। খোলা চুলে সাদা রঙের গ্রাউন, ঘাড়ের একপাশে ওড়না জড়িয়ে দেওয়া, মুখে হালকা মেকআপ, আস্তরানত্ব সাজা চেয়েছিল না সে। তবে এই যে তার পেস্টিত্ব
সেটার কি হবে? সুন্দর তো দেখতে হবে। মেহেরিন রেস্টুরেন্টের কাছে নিজের সুশি মুখখানা দেখে গর্বত হাসলো। তারপর চুল ঝরা মোড়ে সামনের দিকে তাকাতেই কাবিক্ষুব্ধ মানুষের ছায়া তার তাকিয়েই থমকে যায় সে। হদ্দপিন্ত বুঝি সেখানেই থমকে গেল তার। মেহেরিনের চোখ কঠোর হতে বেরিয়ে আসার উপক্রম। নিশ্চিন্ত নিয়তি ভুলে গেল মেয়েটা। বড় বড় চোখ জোড়া মেলে সামনে তাকাতে থাকতে থাকতে আচমকাই নিজের মাথায় হাত দেয়। অবিশ্বাস্য গলায় বিড়বিড় করে, আওয়ার আওয়ার ওহে শালা, এই দুটো জোড়া একসাথে কেন? মেহেরাজ স্টুডেন্টের এক কোণে টেবিলে গুটিসুটি মেরে বসে আছে মেহেরিন। মুখখানা এমনভাবে ঝুলে আছে যেন তাকে জোর করে কেউ আলাদা কঠ গলায় এনে বসিয়েছে। তার ডান পাশে চেয়ারটায় নিচু ভাঙিতে বসে আছে অভ্র তালুকদার। অন্যদিকে ঠিক সামলানোর চেয়ার ঠেকায় গলা এলিয়ে দুই হাত বুকের সামনে ভাঁজ করে দামিক ভাঙিতে বসে আছে আদ্রিয়ান চৌধুরী। তিনজনের মাঝখানে রাখা কফি, জুত আর কিছু রক্ষস্য, কিন্তু খাবারগুলোর করার মানেই নেই। বিশেষ করে মেহেরিনের রেস্টুরেন্ট ঢুকে প্রথমেই যখন আশেপাশে বসে থাকা অভ্র আর আদ্রিয়ানকে দেখছিল, তখন তো প্রায় হার্ট অ্যাটাক হওয়ার জোগড়ে হয়েছিল তার। মাথায় প্রথম যে চিন্তাটা এসেছিল তা হলো এখনো নিশ্চিন্তেই কেন গড়বড় আছে। তার এক সেকেন্ডও দেরি করেনি। চুপচাপ যেই ঘুরে পাল্লাতে যাবে ঠিক তখনই অভ্র তাকে দেখে ফেলেছিল। পেছনে তাকে ডেকে উঠেছিল পুরুষটি। আর কেউ ডাকতেই থমকে গিয়েছিল মেহেরের। মনে মনে হাজারটা অজুহাত বানিয়েছিল, দৌড়ে পালিয়ে যাওয়ার কথা ভাবছিল, কিন্তু কোনোটাই আর কাজ লাগেনি। বরং অভ্র উঠে এসে এমন ভাব ভাবে তাকে ভেতরে নিয়ে এসেছিল যা পালানোর আর সুযোগ পায়নি। ফলস্বরূপ এখন সে দুই দিকে দুই জড়ো মানুষের মাঝখানে বসে পনপনায় নিজের ভাগ্যের দোষ দিচ্ছে। মাথা নিচু করে আঙ্গুল দিয়ে সুজরে গ্রাস ঘোরাতে ঘোরাতে মনে মনে বিড়বিড় করে বলল মেহেরিন, হে আল্লাহ, আমি এমন কি পাপ করেছি যে এমন পরিস্থিতিতে পড়তে হলো আজ। অন্যদিকে পুরো সময়টাতে একবারও কোনো কথা বলেনি আদ্রিয়ান। চেয়ারে গা এলিয়ে বসে আছে সে, এক পা আরেক পায়ের ওপর তুলে দোলছে ইচ্ছা মতো। আঙ্গুলের ফাঁকে কফি কাপ ধরা, চোখ সেই চিত্র চেনা লিপ্তপাত, যেন চারপাশে কি হচ্ছে তাতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। অন্যদিকে পুরুষটি এই নীরবতায় মেহেরিনকে সবচেয়ে বেশি ভয় পেয়ে দিচ্ছে। সে কয়েকবার আড়াল চোখে আদ্রিয়ানের দিকে তাকালো। লোকটার আলতো আসলে আছেটা কি তা বুঝতে চেষ্টা করলো, তবে পারল না। বরং আদ্রিয়ানের সামনে পড়ো রীতিমতোই হাফ ফাঁস করছে সে। মনে পড়ছে ভার্সিটির কথা, যখনই সে ঘটনা তার মানকিস্ত এহেনা দিচ্ছে, তখনই বুকটা অভিমানে ভর হয়ে আছে, মাথা নুড়িয়ে নিচ্ছে। অচানক আদ্রিয়ান তখন তার সাথে যাই ব্যবহারটা করেছে, তারপর আর তার দিকে তাকানোর মানে হয় না। আর না তো মেহেরিন তাকালো, বরং নিজের অভিমানী মনটা শক্ত করে বসে রইল ঠায়। তবুও অকারণেই শুকনো ঢোক গিলে ফেলল মেহেরিন। ঠোঁটে ঠোঁট চেপে রইল পুরো টেবিল জুড়ে। নেমে এলো অস্থিরকার নীরবতা। ওয়েটার এসে জুস রেখে চলে গেল, তবুও কেউ একটা কথাও বলল না। মেহেরিন স্টেটাসটা নিয়ে নাড়াচাড়া করছে, অভ্র কফি কাপ আঙ্গুল ঠোকাচ্ছে, আর আদ্রিয়ান বাইরের দিকে তাকিয়ে আছে। প্রণয় 1 মিনিট পর অভ্র
ঠোঁটের কোণে হালকা হাসি টেনে নীরবতা ভাঙলো। আচ্ছা, পরিচয় করিয়ে দেই। মেহেরিন মাথা তুলে তার কথায় ভ্রু মৃদু হেসে ফের বলল, মেহেরিন, উনি আমার ফুফাতো ভাই মিস্টার আদ্রিয়ান চৌধুরী। মেহেরিনের বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। এতক্ষণে বুঝতে পারলো আসল ঘটনা। সেই স্তব্ধ করে আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ানও একবার সামান্য মুখ তুলল। শান্ত আচত্ব, স্নিগ্ধ, তীক্ষ্ণ আর দৃষ্টি। মেহেরিনের মনে হলো আদ্রিয়ানের এই তীক্ষ্ণ দৃষ্টি কেবল তার কয়েক নয়, এবং তার ভেতরের প্রতিটি মানুষ পশি ভোট করে ভেতরটা ছুঁয়ে যাচ্ছে। অথচ আদ্রিয়ান এমনভাবে তার পণ্যে তাকালো যেন সে সম্পূর্ণ অচেনা একজন মানুষ। মাথায় সমস্যা ঝুঁকিয়ে ভদ্রভাবে বলল, হ্যালো মিস। মেহেরিনের চোখ বিস্ফোরিত হয়ে গেল। হ্যালো, এটা আবার কেমন রিঅ্যাকশন? গতকালকে তো না। সেই কথা মনে করতেই লজ্জা আর ভয় মিশ্রে পুরো শরীর কেঁপে উঠল মেহেরিনের। তাই আর মাথায় তুলে তাকালো না, সাহস পেল না, বরং কাঁপতে থাকা হৃদয়টা শক্ত করে মাথায় নুয়ে নিল। বুঝ উঠতে পারল না তার এখন কি করা উচিত। আদ্রিয়ান কোন তাকে না চেনার ভান করে আছে, তাও বুঝে উঠতে পারল না রমণী। অভ্র মৃদু হেসে আবার বলল, আর আদ্রিয়ান এসেছে মেহেরিন, চিনিস নিশ্চয়, তোর ভার্সিটির তো, তোর স্টুডেন্টও হওয়া। এই থমে দুষ্টুমি হেসে যোগ করলো, সাথে আমার হবু স্ত্রী। ও মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল মেহেরিনের কাছে। তার নিঃশ্বাস গলায় আটকে এলো আব্রোর কথায়। অন্যদিকে আদ্রিয়ান ধীরে অস্ত কফির কাপটা হাতে তুলল। এক চুমুক খেয়ে তা সম্পূর্ণ নির্লিপ্ত সুরে, স্টুডেন্ট হতে পারে অনেকেই, তা আমার স্টুডেন্ট। তাদের সকলের দিকে তাকানোর সময় আছে নাকি? আমার যে মুখ মনে রাখবে? সকালে চেনা তো আমার আলাদা সময় নেই, তবুও যারা ফার্স্ট গলা তাদের একটু আচুট্টি চিনি, সকলকে নয়। অব্র শুধুমাত্র ওহে বলে কফিতে চুমুক দিল। অন্যদিকে মেহেরিন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আদ্রিয়ান কি বলছে এগুলো? সে তাকে চেনে না, আপনও করল না। সাথে মেহেরিন শুধুই অচেনা এক ছাত্রী। তার সাথে আদ্রিয়ানের কেন কিছু নেই, কেন ঝামেলা নেই, কেন রাগ নেই? তাহলে আজ সকালে সব কি ছিল? মেহেরিনের মাথা ঘুরে উঠল। আদ্রিয়ান নামক রহস্যময় পুরুষটিকে সে ঠিক বুঝে উঠতে পারল না। এই মুহূর্তে তার ঠিক কি বলা উচিত তাও বুঝতে পারল না। অথচ তার মনে হচ্ছিল আদ্রিয়ান এখন হয়তো বলে উঠবে, তোর হবু স্ত্রী আমার পেরিয়ে সুইট হার্ট, অথবা আমরা আগে থেকেই পরিচিত, এমন কিছু বলবো। কিন্তু লোকটা একদম চুপ, যেন সত্যি জীবনে প্রথমবার দেখেছে তাকে। অব্র হাসতে হাসতে বলল, বিয়ে নিয়ে বাসায় সবাই খুব এক্সাইটেড। আদ্রিয়ান এবার শান্ত দৃষ্টিতে কয়েক সেকেন্ড মেহেরিনের দিকে তাকালো, তারপর আবার কাপ নামিয়ে রেখে শান্ত গলায় অব্রকে বলল, গুড। আদ্রিয়ানের এখন ব্যবহারে অজানা কারণে মেহেরিনের বুক কেঁপে উঠল। সে বুঝতেই পারছে না ব্যাপারটা কি। স্যার কি সত্যি কিছু বলেনি অভ্রকে, নাকি তার সাথে পরে হিসাব করবে? ভাবতে ভাবতে মেহেরিনের হাত পা ঠান্ডা হয়ে গেল। সাইডে থাকা আঙ্গুল কাঁপতে শুরু করলো তার। অভ্র সেটা খেয়াল করে বাঁকা হাসলো মাত্র। মেয়ে ঠিক আছে। জি। এত নার্ভাস লাগছে কেন? না মানে, মেহেরিন তুতলে লাগলো। উত্তর দেওয়ার আগে আদ্রিয়ান শান্ত কণ্ঠে বলল,
উঠল। প্রথমবার পরিবারের নতুন কারোর সঙ্গে দেখা হলো, অনেকেই অস্তিত্ব বোধ করে। অবাক হওয়ার কিচ্ছু নেই। কথাটা শুনে অব্র মাথা নাড়ালো, চোখের কোণে হেসে উঠল তার। আদ্রিয়ান তার পরোক্ষ করে ঠোঁট বাঁকালো, তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে মেহরিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে কফি কাপ চুমুক দিয়ে অতি ধীরে গলায় অভ্রর বলা কিছুক্ষণ আগে সেই ডাকটা রিসিপোর্ট করলো মৃদু মেয়ে। মেহরিন অবাক হয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। এই মানুষটা কি সত্যি গতকালের সেই মানুষ কিনা তা বুঝে উঠতে পারল না সে। অবিশ্বাস গলায় বিড়বিড় করে আড়ালো, আজকে কি আদ্রিয়ান চৌধুরী নতুন ভার্সন ডাউনভেট হয়েছে? পুরনো বাদ। মেহরিন নিজের মাথায় নিজেই চড় মারল, তারপর বিরক্ত শ্বাস ফেলে দুজনের মাঝখানে বসে নত করে রইল। আদ্রিয়ানকে ভ্রদৃষ্টি স্থির হলো আদ্রিয়ানের হেলে দুলে বিহীন আখি পল্লবে। যা সে দেখতে চেয়েছিল তা জানা ধরা দিয়েছিল না। তা চোখে কোনো জানি অস্থির হলো, তা হয়তো মুঠোই শক্ত হয়ে এলো। বিরক্তিতে যা নাজেল এলো না আদ্রিয়ান চৌধুরী নামক চতুর্থ শাসলাইয়ের অন্যায় পুরুষের অর্ধায় জোয়াল চমকার এক হাসি খেয়াল গেল সকলের আড়ালে। কফিতে ঠোঁট ছুঁয়ে আচমকা তাকালো মেহরিনের দিকে। অন্যদিকে রেস্টুরেন্টে থেকে একটু দূর পার্কের বেঞ্চে বসে আছে শিফা আর শাওন। দুজনের মাঝখানে এক প্যাকেট চানাচুর। শাওন একটা মুঠা মুখ পরে বলল, শিফা তোর কি মনে হয়? শিফাও চানাচুর চেবাতে চেবাতে বলল, আমার মনে হয় ওর এখন খুব ভদ্রভাবে কথা বলছে। মেহরিনও নিজের প্যাঞ্জরত বাঁচতে আব্র দুই ভাইয়ের সামনে নিজেকে সরে হিসাবে তুলে ধরেছে। আর আমার মনে হয় এর মধ্যে মেয়ে কোনো না কোনো আজাইরা কথা বলা ফেলেছে, ওটা তো নিশ্চিত। আর যদি অভ্রর কোনো কথায় তাকে জরা বলা দেয়। শিফা থমকে গেল। দুজন কয়েক সেকেন্ড একের অপরের দিকে তাকাতে রইল, তারপর একসাথে বলে উঠল, ইন্নালিল্লাহ। পরক্ষণেই দুইজনে আবার চানাচুর খেতে খেতে গল্প মেতে উঠল। শিফা চানাচুর চিবাতে চিবাতে শাওনকে ডেকে বলল, তুই কি কোনো দিনও প্রেম করেছিলি? শাওন মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বলল। শিফা চোখ জোড়া রোল করে আড়ালো, সত্যি? কখনো কখনো করিস? মুখখানা চেপিয়ের মতো বানিয়ে না বলে শাওন, না বেক আপ করেছি। কেন? মেহেকে পটাবো বলে। কি? শিফা হাত থেকে চানাচুর পড়ে গেল। শাওন তা দেখে হেলদে বিহীন আরও বলে, এছাড়া আরও একটা কারণ ছিল। শিফা নিজেকে সামলে নিয়ে হালকা কাকস সজড়ে হয়ে বসে জিজ্ঞাসা করলো, কি? ওই মেয়েটায় আর এই সম্পর্ক থাকতে চায়নি। ভ্র গোটালো শিফা কোনো সাউন্ড পেছে হেলে দিয়ে বিশাল মুখ চেয়ে বলল, আমি সন্দেহ করেছিলাম তোকে এই বেকআপ করেছে। শিফা বিরক্ত শ্বাস ফেলল, বলল না কিছুই। হাত ঘড়ির দিকে নজর বুলিয়ে স্থির তাকাতেই শাওন ফের বলল, আসলে ভুলটা আমারই। আমি ওর ফোনের চাচাতো ভাইয়ের সাথে ওর একটা ছবি দেখে ভুল বুঝেছিলাম, প্রচণ্ড কথা শুনিয়েছিলাম, আর তাই কষ্ট পেয়ে ব্রেকআপ করে নিয়েছে সে। ভাইয়ের সাথে সমস্যা, একটা পিক তোলা নিয়ে। এটা রিজেক্ট করা উচিত হয়নি আমার। শিফা চুপচাপ শাওনের কথা শুনছিল। শাওন আর আফসোস করতে লাগলো ব্যাপারটা নিয়ে। এরই মধ্যেই
শেফা জানতে ইচ্ছা হলো। ছবিটা নিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা ছবিটা কীরকম ছিল যে তুই সরাসরি ওই মেয়েটার সাথে ঝামেলা বাঁধিয়ে ফেললি? সেটা নিয়ে আবার ব্রেকআপ পর্যন্ত গেল। শাওন সোজা হয়ে বসলো শেফা পনে, মাথাটা চুল হাতে বুলিয়ে বলল, আরে তেমন কিছু না, ওরা ভাই বোন ছিল, আমারই বুঝতে ভুল হয়েছিল। শাওন থমকালো। শেফা কপালে এখনো গোটানো। শাওন অন্যদিকে তাকিয়ে ভ্রু জোগালো, কুঁচকে নিল খানিক মাথা, চুলগুলো সুর করে চোখ জোড়া বলল, তবে একটা জিনিস আমি বুঝতে পারিনি। শেফা চানাচুর মুখ পড়তে পড়তে জিজ্ঞাসা করলো, কি ওর দুজন নোংরা হয়ে গিয়েছে করেছিলে? আর ওর নট ছবি তুলতে গেল কেন? আশ্চর্য। শাওনের কথায় শ্রাবণ হয়তো আচমকা কক্ষ উঠল। শেফা মুখে নেওয়া চানাচুরগুলো সেই সাথে ছিটকে বেরিয়ে এলো। মুখে হাত জোড়া অসম্ভব বড় হয়ে গেল। কাঁপতে কাঁপতে লাগলো নিজেকে সামনে নেওয়া। পরে সে অবিশ্বাস্য ন্যায় তাকালো শাওনের দিকে। শাওন তখনও না বোঝার ভাঙিতে মাথা চুলকে চাচ্ছে আর চানাচুর খাচ্ছে। রেস্টুরেন্টের ভেতরে থাকা ডাক্কি ভাঙিতে বেরিয়ে এলো আদ্রিয়ান চৌধুরী। হাতে বুঝলো গাড়ির চাবি। বড় বড় পা ফেলে সে এসে দাঁড়ালো পার্কিং লেট। যখনই তার গাড়ি দাঁড় করানো, পিছে পিছে কপালে ভাঁজ ফেলে মেহেরিন নিজেও এসে হাজির। অব্র তখনও রেস্টুরেন্টের ভেতরে বিল পরিশোধ করতে ব্যস্ত। দুজনকেই জড়িয়ে আসতে বলল, সেটাই দিচ্ছে আপাতত। মেহেরিনের ধীর পায়ে আদ্রিয়ানের দিকে এগিয়ে এলো। অব্র বলছিল এখনই থাকতে আদ্রিয়ানকে বিদায় দিয়ে সে নিজেই মেহেরিনকে বসায় টপ করবে। মেহেরিন পায়ে পায়ে এসে থমে আদ্রিয়ানের সামনে। তা দেখে সানগ্লাসের আড়ালে ঢাকা চোখজোড়া হেসে উঠল আদ্রিয়ানের। ঠোঁট বাঁকালো যুবকটি। স্যার। মেহেরিন ডাকে গাড়িতে হেলান দিয়ে দুহাত ভাঁজ করে নেওয়া। আদ্রিয়ান সহ্য করা তাপ তখনও তাকে ছুঁয়ে যাচ্ছে। নিবিড়কে মেহেরিনের কপাল কুঁচকে গেছে। সে তাকে কপালের কোণে বিন্দু বিন্দু ঘাম চিটচিট করছে কেমন। চুলের কিছু অংশ লেপ্টে আছে সেই ঘামের মাঝে। আদ্রিয়ান খুব সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করল তা। এর মধ্যেই শোনা গেল মেহেরিন উচ্চিত কণ্ঠস্বর, স্যার আপনি আমায় না চেনার ভান করলেন কেন? আদ্রিয়ান দৃষ্টি ঘেরালো। মেহেরিনের চোখের দিকে তাকিয়ে ভাঁজ ফেলল কপালে। তুমি কি আমায় মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করেছ? আচমকা ভরকে গেল মেহেরিন। আদ্রিয়ানের যে তার কথার ভিন মানে বের করবে তা সে ভাবতেও পারেনি। আমতা আমতা করে বলল, না স্যার, আপনি আমায় ভুল বুঝছেন। আমি তো আমার আপনি কেমন বুঝছি তাহলে? মেহেরিন নিজের ওপরে বিরক্ত হলো বড্ড। আদ্রিয়ান যে ইচ্ছা করে এহেন হেলানি করছে তা সে বুঝতে পারছে, তবে এর কারণ স্পষ্ট নয় তার কাছে। ততক্ষণে মেহেরিনের মনে পড়ল কালকের ঘটনা। কয়েক সেকেন্ড চুপ করে থেকে আচমকা জিজ্ঞাসা করে বসল, আচ্ছা স্যার, কালকে এভাবে অন্ধকারের ক্লাসরুমে কেন টেনে নিয়ে গিয়েছিলেন? আমার অমন অদ্ভুত ব্যবহারই বা কেন করেছিলেন? সেসব কথাগুলো বলতে বলতে কণ্ঠর মিশিয়ে গেল মেহেরিনের। হাত চলকাতে চলকাতে মাথা নুয়ে ঠোঁট জোড়া কামড়ে ধরল নিজের দান্তর দিকে। মেহেরিন এখন আচমকানো ঠোঁট বাঁকিয়ে হাসল। সামনের পুরুষটি মেহেরিনের বুকের ভেতরটা তখনও কাঁপছে, থরথর করে হাত পা ঠান্ডা হয়ে আছে। অজানা কারণে অদ্ভুত অনুভূতি গ্রাস করতে লাগলো। রমণী নমের কানাইয়া। অন্যদিকে ধীর পরোক্ষ মেহেরিন সামনে এগিয়ে এলো। আদ্রিয়ান তার
পাওয়ারফুল এর করা ঘ্রাণ বন্ধ হয়ে এলো মেহেরিনের। আদ্রিয়ানের আচমকা হেলে পড়ল রমণীর কানের কাছে। তখনও মেয়েটা চোখ মুখ খিচকে পরক্ষণ কপাল খামচে ধরল, থরথর করে কাঁপতে লাগলো। তার ওঠাদ্রয় আদ্রিয়ান তা লক্ষ্য করে শুনল, ঢোক গিলল, ঠোঁট কামড়ে হেসে মেহেরিনের কাঁপতে থাকা গলায় কড়াই পানে তাকালো। কানের কাছে গিয়ে ফিসফিস করে আড়ালো, আও আর শো ইউনোসেট সুইট হার্ট, আমি মেরিন। শুকনো ঢোক গিলে আদ্রিয়ানের গভীর কণ্ঠে। আদ্রিয়ান তা লক্ষ্য করে মেহেরিনের এলোমেলো চুলগুলো আগোছা কানের পিছনে গুজে দিল। আদ্রিয়ান হাতে উচ্চ ছায়া মেহেরিনের ত্বক স্পর্শ করে যাতেই সর্বজ্ঞ শীতল শ্রাবণ বয়ে গেল রমণীর। একজন পরপূর্ণ পুরুষ একজন পরপূর্ণ নারীকে কোনো আলাদা করে সকলের আড়ালে নিয়ে যায়, তা কি তুমি জানো না? কেন নিয়ে? হয়তো গড সম্পূর্ণ তোমাকে সেই নারীর দেহর ভেজে, তা সত্যিই তোমার অজানা। সুইট হার্ট, ইউ নো না। আমি আদ্রিয়ান চৌধুরী খুব একটা দ্রুত পুরুষ নয়, অন্তত তোমার সামনে তো আমি বড্ড অসত্য একটা কেউ না। অজানা তোমার তো জানা উচিত ছিল সুইট হার্ট, অথচ তুমি বুঝলে না। সে বড্ড মেহেরিন। কান দিয়ে উচ্ছেদ্য ধোঁয়া বের হতে লাগলো। আদ্রিয়ান গলাহীন গভীর কথাগুলো বলতে বিজড় লজ্জা, অদ্ভুত অনুভূতি আর মৃদু গলায় থরথর করে কাঁপতে লাগলো। তার নিরি করা নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। এই বুঝি শরীরটা ছেড়ে দেবে, এই বুঝি স্নেহ হারিয়ে ঠেলে পড়বে। মেহেরিন প্রতিক্রিয়াহীন ভাবে থমকে দাঁড়িয়ে রইল। আদ্রিয়ান নিঃশব্দ দৃষ্টিতে খুঁকিতে দেখল মেহেরিনের কম্পন, তার প্রতিটি সক্ষ প্রতিয়া। আদ্রিয়ানের হৃদয়ে তখন তোলপাড় দৃষ্টি করছিল। তা সকপ দেহন কাঁপিতে হচ্ছিল। সে তাতলে কি হয়েছে এখানে? হুট করেই অভ্র ক্ষিপ্রস্বরে শ্রাবণ হতে হুঁশ ফিরে মেহেরিনের। ছিটকে দূরে সরে যায় আদ্রিয়ানের থেকে। দুহাত তখন সংহত দৃষ্টি করে আদ্রিয়ানকে বলিষ্ঠ বুকে। মেহেরিন দ্রুত শ্বাস ফেলে নিজেকে সামলাতে চেষ্টা চালালো। অনেকদিকে আদ্রিয়ান তখনও আগের মতোই ঠায় দাঁড়িয়ে, তার মাঝখানে কোনো তক্ষ নেই, নেই কোনো তাড়াহুড়ো। বরং অভ্রকে দেখে বাঁকিয়ে হাসল যুবক। পকেটে হাত গুজে সানহাট হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ধীর পদক্ষ এসে দাঁড়ালো অভ্র। মুখে আতপর বাঁকা নজর পরখ করল মেহেরিনের কৃপিত দেহে। অন্যদিকে ভ্র মেহেরিনের দিকে পলক তাকিয়ে আদ্রিয়ানকে ফের শুধরালো। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে এখানে? প্রেমে লতা আচমকা অভ্রর কানের কাছে গিয়ে এসে দাঁতে দাঁত চেপে হিহিয়ে বলে উঠল আদ্রিয়ান। অভ্র কান ঝাঝা করে উঠল, শক্ত হয়ে এলো মুঠোয় দাঁতে জলপতি যুবকটি। অন্যদিকে আদ্রিয়ানের আর দাঁড়ালো না, বরং অভ্রর পানে তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকিয়ে গটগট পায়ে নিজের গাড়িতে চড়ে বসল। গাড়ির পায়ে নিজের গাড়িতে চড় বসালো। গাড়ির টাচ দিয়ে ধুলো উড়িয়ে স্থান ত্যাগ করার আগে সদস্য আড়ালো, হ্যাপি জার্নি ব্রো, গুড বাই। এক সেকেন্ড থমকে ফেরে বলল, তোর জন্ম 10 মিনিট পর পৃথিবীতে লডট করতে পারি, বাট ডু মিনিট অভ্র তালুকদার, তোর থেকে 10,000 ধাপ এগিয়ে খেলার ক্ষমতা আমি রাখি। অভ্র চাল শক্ত করে ঠায় দাঁড়িয়ে রইল। চোখের মনি তখন তীব্র রাগ অস্থির হয়ে উঠছে। ঘাড় কাত হয়ে রাগ ফুলে ফুঁপিয়ে উঠল তার। শিফা
শিরা অস্থির তখন তত্তর করে ছাড়িয়ে পড়ছে তীব্র আক্রম। অন্যদিকে মেহেরিন ফলাফলা দৃষ্টিতে তাকিয়ে দেখল আদ্রিয়ানের যার দৃষ্টি ঘুরিয়ে যখন অভ্র পান চাইল তখন অভ্রভাবে কাঁপে উঠল তার কায়া। অভ্র জ্বলত হুঁশ তক্ষণে স্থির। আদ্রিয়ানের যার পানে এসে ধোপাপ এগিয়ে এসে কাপটা এগিয়ে জিজ্ঞাসা করলো কিসের খেলার কথা হচ্ছিল। উনি কি খেলার কথা বললেন? আভ্র দাঁতে দাঁত চেপে বলল, ফুটবল ওয়ার্ল্ড কাপ চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।